রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছেন। আর শুরু হয়ে গেল ভূত এফএম। শুরুতেই সবাইকে আনলাকি 13th শুভেচ্ছা। এবং আমার স্পষ্ট মনে আছে যে আগস্ট 2010 ঠিক একটা 13 তারিখে আমরা শুরু করেছিলাম ভূত এফএম, এবং সেখান থেকে শুরু করে আজকে এই পর্যন্ত আসা। আজকে আর একটা শুক্রবার পেয়েছি, যেই শুক্রবারের তারিখটি 13 তারিখ, এবং 13 তারিখ আমাদের খুব পছন্দের একটা তারিখ, কারণ এই দিনেই ভূত এফএম শুরু হয়েছিল, এবং এটা খুব আনলাকি একটা দিন ধরা হয়, বা আনলাকি একটা ডেট ধরা হয়, বা আনলাকি একটা নাম্বার ধরা হয়। সো এই নাম্বারের নিশ্চয়ই কোনো মজা আছে, সেটা আমরা আস্তে আস্তে জানবো। এবং আমি আজকে কথা দিচ্ছি আপনাদেরকে যে রাত যত গভীর হবে তত বেশি আমাদের গল্পের বা ঘটনার ভয়াবহতাগুলো বাড়বে, সে বিষয়ে আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন। সুতরাং আপনাদের যেটা করতে হবে, একেবারে ধৈর্য ধরে রেডিও ফুর্তির সঙ্গে থাকতে হবে, এবং আমাদের সাথে একটু পরেই জয়েন করবে ভৌতিস্ট, এবং তারাও তাদের ঘটনাগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করবে। সো আজকে 13 তারিখটাকে আমরা যে কোনো ভাবেই হোক সফল করব। আর আজকে এই 13 মে আর কি, 13 মে আমরা জানি, অনেকেই দেখলাম যে আজকে আমাদের ওয়ালে লিখেছেন যে এই দিনটা তারা অনেক ভয়াবহ কিছু আশা করছেন, অনেক ভয়ঙ্কর ঘটনা আশা করছেন। ইনশাল্লাহ সেরকম ঘটনা ঘটবে। আর সবচেয়ে বড় কথা যে আজকে ঢাকার ওয়েদারটা এই ধরনের ঘটনা শোনার জন্য, এবং এই ধরনের ঘটনা বলার জন্য, এবং এই ধরনের ঘটনা এক্সপেরিয়েন্স করার জন্য অনেক 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 জোস একটা ওয়েদার। কারণ বেশ আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আর আমাদের একটা সময় নিশ্চয়ই মনে আছে আপনাদের যে যদি মানে একটা ব্যাপার ছিল এরকম যে ভূত এফএম যখন শুরু হয় তখন রোজার সময়, এবং তখন বৃষ্টির কোনো কারণই নেই। তারপরে দেখা যেত যে মাঝে মাঝেই যখনই যেদিনই ভূত এফএম শুরু করছে আমরা সেদিনই বৃষ্টি হচ্ছে। এবং আজকে 13 তারিখ, আজকে আবারও বৃষ্টি। আমি জানি না যে বাংলাদেশের আরো বিভিন্ন শহর, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যারা শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, তাদের শহরে বৃষ্টি নামছে কিনা, বা তাদের শহরে ওয়েদারটা এরকম ভয়াবহ কিনা। কিন্তু সেই ওয়েদার যেমনই থাকুক না কেন, সবার ক্যালেন্ডারের পাতায় তারিখটি কিন্তু ছিল 13 যখন আমরা ভূত এফএম শুরু করলাম। আর এখন সেটা 14 হয়ে গেছে যদিও, কিন্তু তারপরেও ওই যে শুরু হয়েছে 13 দিয়ে, সুতরাং আজকে আশা করছি যে ভালো কিছু ঘটবে। যাই হোক, আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা একটা মেল দিয়েই শুরু করব। আমরা এই মেলটি পেয়েছি রাজশাহী থেকে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছেন আমাদেরকে। লিখেছেন, আমি ইমতিয়াজ, রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্টে MA কমপ্লিট করেছি। আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন মেসে ছিলাম। আমার মেসের একটা বড় ভাই আমাকে একদিন বললেন যে এই মেসটা একটু প্রবলেম আছে। আমি জিজ্ঞেস করলাম কি ধরনের প্রবলেম। তো তিনি বললেন, পরে বুঝতে পারবা। আসলে বড় ভাইরা সাধারণত এই ধরনের কথাই বলেন, বুঝবা। যাই হোক, এখন বললে হয়তো বিলিভ করবা না, সেটাই বলেছিলেন তিনি। তবে একটু সাবধানে থেকো। আমি বরাবরই ভূত বিশ্বাস করতাম না। তিনি সেটা একদিন আমার কাছ থেকে শুনেও ছিলেন। তিনি হয়তো বিস্তারিত কিছুই সেদিন বলতেন না। যাই হোক, তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে একদিন তারকে এক্সপেরিয়েন্স করতে হলো সেই উইয়ার্ড ঘটনাটি। আর সেটি হচ্ছে যে একদিন ফ্রেন্ডরা মিলে রাত 3টা পর্যন্ত কার্ড খেলছিলাম। খেলা শেষ হলে যখন টয়লেটে গেলাম, পানি পড়ার সাউন্ড পেলাম। ভাবলাম হয়তো কেউ টয়লেটে আছে, তাই ওয়েট করতে থাকলাম। বেশ কিছুক্ষণ পর যখন কেউ বের হলো না, আমি দরজায় নক করে জিজ্ঞেস করলাম ভেতরে কে। সাথে সাথে পানি পড়ার শব্দ থেমে গেল। দরজা থেকে ধাক্কা দেই, এবং দরজা ধাক্কা দেওয়ার পরে দরজা খুলেও গেল। আমি অবাক হলাম, কারণ এতক্ষণ পানি পড়ার সাউন্ড হয়েছে সেটা আমি স্পষ্ট শুনেছি, কিন্তু টয়লেটটা পুরোপুরি শুকনো ছিল। আশেপাশে আর কোনো পানির ট্যাপ ছিল না যেখান থেকে সাউন্ড হতে পারে। আমি ব্যাপারটা গুরুত্ব না দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। যখন তন্দ্রা এলো, আমি স্পষ্ট শুনতে পেলাম কি যেন কাঁদছে। আমি সিঙ্গেল রুমে থাকতাম। কিছুটা ভয় পেয়ে পাশের রুমের বড় ভাইকে ডেকে তুললাম, যে ভাই একদিন আমাকে সাবধান করে দিয়েছিলেন। তিনি বললেন সেই রাতে তার সাথে ঘুমাতে। রাতে ভালো ঘুম হলো না, ঘুমের ভেতর দুঃস্বপ্ন দেখলাম। সকালে ভাই বললেন, আজ আমি যে রুমটায় থাকি সেই রুমে একটা ভাই 2 বছর আগে থাকতেন। কোনো একটা কারণে তিনি সুইসাইড করেন। তারপর থেকে ওই রুমে আর কেউ থাকে না। 2 বছর পর আমি নাকি প্রথম ওই রুমটাতে উঠেছি। তারপরও আমি ওই রুমটায় থাকতাম, কিন্তু রাতের বেলা মাঝে মাঝে একটা হালকা আর অদ্ভুত রকমের গন্ধ পেতাম। মনে হতো কেউ একজন বোধহয় আমার রুমে আছে।
প্রথম দিকে আমি ব্যাপারটা পাত্তা দিতাম না, ভাবতাম আমার মনের ভুল হয়তো। কিন্তু দেখা যেত হঠাৎ করেই আমার টেবিল থেকে একটা মগ পড়ে গেল, একটা বই পড়ে গেল। একদিন রাতে কার্ড খেলা শেষ করে রুমে দরজা বন্ধ করে কেবল মাত্র শুয়েছি, সাথে সাথে আমার রুমের দরজা খুলে গেল। আমি আবার উঠে বন্ধ করে যখন শুলাম, আবার দরজা খুলে গেল। আমি রুমে থাকতে পারলাম না। পাশের রুমের বড় ভাইয়ের সাথে সেই রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন মেস চেঞ্জ করে অন্য মেসে চলে গিয়েছিলাম। আমি ভূত বিলিভ করি না, বাট এই ব্যাপারগুলোর কোনো সমাধানও নেই আমার কাছে। এই ছিল ঘটনা ইমতিয়াজের, এবং ইমতিয়াজ বাধ্য হয়েছিলেন সে মেসটা ছেড়ে দিতে। এবং ইমতিয়াজের একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে মানুষ হয়তো মারা যায়, কিন্তু তার আত্মা, তার এখন বিশ্বাস হয় যে কখনো মরে না, আত্মা কখনো সরে যায় না, হয়তো চারপাশেই থাকে। আমি জানি না আসলে ইমতিয়াজ আপনার কি সমস্যা হয়েছিল বা কোন ধরনের উত্তর আপনাকে দেব, কারণ একজনের ঘটনা আর একজন আসলে ঠিক সমাধান বা কোন ধরনের ব্যাখ্যা দিতে পারে না। তো যাই হোক, আমি কিছু SMS পড়ে ফেলি। আমার কাছে বেশ কিছু SMS রয়েছে। নাদিয়া লিখেছেন, ভাইয়া তোমার ভূত FM শো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, এবং আশা করছি আজকে অনেক ভালো লাগবে। আমি একটু আগেও শুনলাম যে ভৌতিস্ট অন দ্য ওয়ে, বুঝতেই পারছেন যে ওয়েদার খারাপ, সবাই আজকে দেরি করে এসেছে। শাওন লিখেছেন, সব ভূতেরা কেমন আছো? সেটাই আমি জানি না, তবে এই যে ভূতেরা কেমন আছো এই প্রশ্নটা আমি পাঠিয়ে দিলাম। আমি জানি না তারা মানে ভূতেরা রেডিও শোনে কিনা। তবে রেডিও শুনলে অবশ্যই রেডিও ফুটকি শুনবে, কারণ তাছাড়া কোনো উপায় নেই। আর ফারিহা লিখেছেন, ভাই আজকে ফ্রাইডে 13th, সো আজকে কিছু ভয়ঙ্কর ঘটনা এক্সপেক্ট করছি, ডেফিনেটলি আমরাও ট্রাই করছি। ভূতের হসপিটাল সিলেট লিখেছেন, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো চলে। এবং তিনি বলেছেন, আমরা দুই ফ্রেন্ড একটি টিলার ওপর বসে আপনাদের শুনছি। ওয়াও, নিশ্চয়ই ঢাকার মতো সেখানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে বুঝতেন যে মজাটা কাকে বলে। টিলার উপরে বসে অতটা মজা হয়তো তখন পেতেন না, বাট এখন নিশ্চয়ই খুব এনজয় করছেন। এনিওয়েজ, আমাদের গেস্টরা রয়েছেন, তাদের কথাও আমরা শুনবো এবং একে একে আপনাদের SMS গুলো পড়বো। আপনাদেরকে বলে দিই SMS করার নিয়মটি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি ইমেল করতে চান, ইমেলে অবশ্যই আপনারা যদি ঘটনা বলতে চান এবং যদি আপনারা স্টুডিওতে এসে সেগুলো শেয়ার করতে চান, তাহলে ইমেলে আপনারা বিস্তারিতভাবে আপনার ঘটনাগুলো বলতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে bhoothfm@radiofurti.fm, bhoothfm@radiofurti.fm। এখানে আপনারা ইমেল করতে পারেন। অবশ্যই আপনার ফুল অ্যাড্রেস এবং কোন ভুতুরে ফোন নাম্বার দিবেন না। অবশ্যই যে ফোন নাম্বারটিতে ডায়াল করলে আপনাকে পাওয়া যায় সেরকম একটা ফোন নাম্বারে আপনি আমাদের কাছে পাঠিয়ে দেবেন। যাই হোক, আমাদের প্রথম আমি আপনার কাছে আসবো। আপনি আমাদের একটা ঘটনা বলেছিলেন। আপনি বলেছিলেন যে তথাকথিত একটা জায়গা খুলনার, রাইট? খুলনার, এবং তিনি বলেছিলেন যে আপনি এটা মানে আপনি আপনার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হয়েছে, কিন্তু ওই এলাকার এবং খুলনার অনেকেই সেই ঘটনাটা জানে। তো আমি সেই ঘটনা দিয়ে শুরু করতে চাই। আপনার নামটা শুরুতে বলবেন। ওকে ভিউয়ার্স, আমি ইমরান বলছি। এখানে কোনো ভিউয়ার্স নাই, সবাই লিসনার। সরি লিসনার। আমি ইমরান বলছি পুরান ঢাকা থেকে। আমার আজকে ঘটনা হচ্ছে খুলনার খালিশপুর তিলকছড়া গ্রামের একটা ঘটনা। এটা আমার একটা কলিগের কাছ থেকে শোনা। তো ঘটনাটা হচ্ছে 2007-এর। ওকে, 2007-এর। আপনি বলছেন যে এটা খুলনার ম্যাক্সিমাম মানুষেরই জানা আছে। খুলনার ম্যাক্সিমাম লোকেরা যারা শুনছেন তারা একটু মন দিয়ে শুনবেন অবশ্যই। তো এটা হচ্ছে 2007-এর ঘটনা। তো ওই দিন হচ্ছে গিয়ে প্রচন্ড লোক মারা যায় আর কি। তো মারা যাওয়ার পরে সেদিন লঞ্চ ঘাট থেকে লাশ থেকে নিয়ে আসতে হচ্ছিল মাতলার ঘাটে। আচ্ছা, মাতলার ঘাটে নিয়ে আসা হচ্ছিল। তো সাথে ছিল ওনার স্ত্রী এবং ওনার ছেলে। আচ্ছা, তো লাশটাকে প্রথমে লঞ্চে উঠিয়ে দেওয়া হয়। তো ওঠানোর পরে তখন বিকেল 5:30। তো তাদেরকে মাতলার ঘাটে পৌঁছতে সময় লেগে যাবে আনুমানিক 11 থেকে 11:30 পর্যন্ত। তো ঠিক আছে, তারা লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চে অনেক লোক। তো কিছুক্ষণের মধ্যে হঠাৎ এক ভদ্রলোক, বুড়ো লোক আর কি, এসে জিজ্ঞেস করতেছে ওই স্ত্রীকে যে মা, এটা কে তোমার? মানে লাশ থেকে দেখে জিজ্ঞেস করতেছে এটা তোমার কে? তো সে বলতেছে এটা আমার হাজবেন্ড। তো পরবর্তী বলতে আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় যাবা? বলতেছে আমি তিলকছড়া গ্রামে যাব। তো বলতেছে ঠিক আছে, আমিও সেখানে যাব, চলো তাহলে আমরা একসাথেই যাই।
তখন ভদ্রলোকটা আরো জিজ্ঞেস করতেছে যে তোমার সাথে আরো কেউ আছে কিনা। ওকে। তো সে বলতেছে যে হ্যাঁ, আমরা যখন মাত্রার ঘাটে নামবো তো সেখানে আমার আরো কিছু আত্মীয় স্বজনরা থাকবে যারা একে নিয়ে যাবে। তো ঠিক আছে, লঞ্চ চলতেছে। তো আনুমানিক ঠিক 11:30টার দিকে মাতলা গ্রামে লঞ্চটা পৌঁছে গেছে। তো লঞ্চটা ওখানে পৌঁছানোর পর ঘাটে ভিড়লো। ভিড়ার পর তখন মানে আবহাওয়াটা খুবই খারাপ থাকার কারণে সেখানে ওই লাশের আত্মীয় স্বজন কেউ আসতে পারেনি। ওকে। তো লঞ্চে যারা ছিল তারা বলতেছে যে আপনারা কি যেতে পারবেন? তো ওই বুড়ো লোকটা বলতেছে যে হ্যাঁ, আপনি একটু কষ্ট করে নামিয়ে দিয়ে দিন, আমরা চলে যেতে পারবো। তো লঞ্চে যারা ছিল তারা সেখানে আর কি লাশটাকে নামিয়ে দিল। তখন খুব খারাপ আবহাওয়া, এইরকম বৃষ্টি পড়তেছিল তখন। তো লঞ্চের পর হঠাৎ প্রচন্ড অন্ধকার, প্রচন্ড অন্ধকার, মানে কিছু যেহেতু আবহাওয়া খারাপ, লোকজনও নেই। তো হঠাৎ করে বুড়ো লোকটা সামনে দেখতে পায় যে একজন একটা ভ্যান গাড়ি দেখতে পায়। ভ্যান গাড়ির মধ্যে একটা লোক আর কি উপরে আর কি কাঁথা দিয়ে এরকম ইয়ে করে আছে, বসে আছে আর কি। তো লোকটাকে দেখে বলতেছে যে আপনি একটু এদিকে আসেন, মানে ডাক দিয়ে বলছে যে এদিকে আসেন আপনি। তো সে এসে বলতেছে যে হ্যাঁ বলুন কি। তো বলতেছে যে আমরা তো এই লাশ থেকে নিয়ে ওই তিলকছাড়া গ্রামে যাব, তো আপনি একটু কষ্ট করে আমাদেরকে দিয়ে আসুন। আচ্ছা। তো উনি দেখতেছে যে অসহায় একজন স্ত্রী, একটা ছোট বাচ্চা আর বুড়ো লোক, এটা তো খুবই ইম্পসিবল একটা ব্যাপার। আর আবহাওয়া খুবই খারাপ থাকার কারণে সেদিন লাশের কেউ আসতে পারেনি ওখানে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে চলেন আমি দিয়ে আসি আপনাদেরকে। তো ওটা ভ্যান গাড়িতে পরে লাশটাকে নেওয়া হয় এবং নেওয়ার পরে তারা তাদের গন্তব্যস্থলে যাত্রা শুরু করে। আচ্ছা। তো তখন আনুমানিক রাত হয়ে গিয়েছে 12টা 12:30 এরকম কাছাকাছি। ওকে। তো সামনে কিছু দূর যাওয়ার পরে অনেক দূর তিলকছাড়া গ্রাম মাতলাঘাট থেকে তিলকছাড়া যেতে আপনার সময় লাগে 5 কিলোর একটা রাস্তা। আচ্ছা। তো কিছু দূর যাওয়ার পরে আবহাওয়া প্রচন্ড খারাপ, মানে সামনে কোনো দূরে আর যাওয়া যাচ্ছে না আর কি। সেখানে প্রচন্ড অন্ধকার, এরকম বৃষ্টির দিন, তো ভয়ঙ্কর রাত একটা, তো যাওয়া যাচ্ছে না। তো ভ্যানওয়ালা লোকটা বলতেছে যে আগে তো সামনে যাওয়া যাচ্ছে না, তো রাতের বেলা আবহাওয়া খারাপ, তো আমরা সামনে একটা বাড়ি আছে, ওই পুরোনো বাড়ি, আমরা ওখানে থাকি, আবহাওয়া যখন ভালো হবে তখন আমরা আবার রওনা দেবো। আচ্ছা। তো যেই কথা সেই কাজ, বুড়ো লোকটা বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা ওখানে থামি, পরবর্তীতে আমরা আবহাওয়া ভালো হলে আগে বাড়বো। ওকে। তো ঠিক আছে, কিছু দূর যাওয়ার পর একটা পুরোনো বাড়ির সামনে তারা পৌঁছানোর পরে তারা বলতেছে আচ্ছা ঠিক আছে, লাশটাকে একটু ভ্যান গাড়ির মধ্যেই লাশ ভ্যান গাড়ির ভিতরে রাখা হয়েছে, বলতেছে এখানে থাক, আপনারা থাকেন, আবহাওয়া যখন ভালো হবে তখন আমি এসে আপনাদেরকে আবার নিয়ে যাব। ওকে। তো ঠিক আছে। তো এই ভ্যান গাড়ির যে চালক ছিল সে বাইরে চলে গেল, আর লাশের পাশে ছিল ওনার স্ত্রী, ওনার ছোট বাচ্চা এবং ওই বুড়ো লোকটা। আচ্ছা। তো ঠিক আছে, বাইরে প্রচন্ড বৃষ্টি, তারা বসে আছে। তো হঠাৎ করে মানে যে ঘটনাটা ঘটলো সেটা খুবই আশ্চর্যের একটা ব্যাপার। তারপরে বিলিভ করতেই হয়েছে, যেহেতু ট্রুলি একটা ঘটনা। তো হয়েছে যে ওই হঠাৎ করে স্ত্রীটা দেখতে পেল যে বুড়ো লোকটা পাশে বসা ছিল, সে আস্তে আস্তে, আমরা যে মানুষ যতটা উচ্চতা হয়ে থাকে, একটা স্বাভাবিক উচ্চতা, তার থেকে বড় হচ্ছে। সে বসা অবস্থায় আস্তে আস্তে সে বড় হচ্ছে। আচ্ছা। এবং একটা জিনিস আমি ভুলে গেছি তখন বলতে, যেটা হচ্ছে যে তার যখন আমরা বিলিভ করি যে ভূতের আসলে পাটা উল্টা হয়, হ্যাঁ, তখন সেই জিনিসটা দেখা যায়নি আর কি। তো ওই মহিলাটা পরবর্তীতে আর কি দেখতে পায় সেই জিনিসটা। তো আস্তে আস্তে সে অস্বাভাবিক মাত্রায় বড় হতে চলেছে এবং মাটির যতটুকু পর্যন্ত যায় ঠিক ততটুকু পর্যন্ত লোকটা এই বড় হয়েছে। এবং এটা দেখে ওই স্ত্রীটা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় যে এখন সে কি করবে, তার সামনে ইয়েতে কি, এবং সে অজ্ঞান হতেও পারছিল না, বিকজ অফ তার পাশে যে বাচ্চাটা আছে তাকে নিয়ে সে খুবই চিন্তিত। আচ্ছা। সেই মুহূর্তে সে বাচ্চাটাকে কোলে নিয়ে সে ওই স্থান হতে ত্যাগ করে এবং খুব দৌড় দেয়। এবং সবচেয়ে আশ্চর্যের যে ঘটনাটা হয় সেটা হচ্ছে যখন সে বাহিরে আসে তখন সে দেখতে পায় যে ওই ভ্যানওয়ালা চালকটা সেখানে নেই। আচ্ছা। এবং সে এটা দেখে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তখন সে কোনো কিছু মানে দিক কিনারা না পেয়ে সে সামনের দিকে বাইরে বের হয়ে গ্রামের দিকে ছুটতে থাকে, সামনের দিকে ছুটতে থাকে। আচ্ছা। তো সামনে এগোনোর পরে কিছু বাড়ি দেখতে পায়। বাড়িটা দেখানোর পর সে ওই গ্রামের লোকজনকে আর কি ডাক দেয়, বাড়ির লোকজনকে। তখন তারা বলতেছে যে কি হয়েছে। তখন তারা সবকিছু খুলে বেলে যে আমরা এখান থেকে আসতেছিলাম, এখানে আমরা প্রতিমধ্যে থেমেছি, তো ওই বাড়িতে এরকম এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, কোথায়, আমরা চলেন, আমি ওখানে যাই আপনাদেরকে নিয়ে। তো তারা তখন যেখানে যায়, তো যে ঘটনাটা হয় সেটা আসলে মানে বলার মতো আর কি। ওখানে যা দেখে যে ওই বড় লোকটা নেই ওইখানে, আর যে লাশটা ছিল সেই লাশটার 2 হাত এবং তার ডান পাশের পাটা প্রচুর খাওয়া।
মানে একজন ভূতের লোক যখন খায়, মানে কেউ ছিঁড়ে নিয়েছে বা এরকম ছিঁড়ে নিয়েছে, কিছু? কেউ খেয়েছে, যেমন কুকুর যেমন বাঘ যখন শিকার করে যেমন খায় যেগুলো, সেরকম অবস্থা। এবং লাস্টে সবকিছুই অক্ষত অবস্থায় আছে, যদি দুটো হাত এবং পা নেই সেখানকার। ওকে। তো তারা যখন এটা দেখে তখন মানে খুবই আশ্চর্য হয়ে যায়। এবং আপনি বলছেন যে এটা তিলকছড়া যে গ্রামের কথা বললেন, এটা তিলকছড়া যে গ্রামটা আছে সেই গ্রামের, এটা এই লোকেরা এটা জানবে খুলনার। আচ্ছা। মাতলার ঘাট থেকে তিলকছড়া যাওয়ার পথে মাঝামাঝি অবস্থায়, আমার বাড়ির নামটা খেয়াল নেই, ওই পুরোনো একটা বাড়ি আছে, ওই বাড়িতে এই ঘটনাটা ঘটেছে। ওকে। তো আপনি আরেকটা ঘটনা বলছিলেন, ছোট করে একটু যদি বলতেন, যে হাতের একটা ঘটনা। এটা হচ্ছে ওল্ড টাউনের একটা, আমাদের পুরন ঢাকার একটা ঘটনা। এটা লক্ষ্মী বাজারের। আমার এক বন্ধু আছে, ও আমার আন্টি, ওনার আসলে এই জিনিসটা দেখা, বন্ধুর মা। হ্যাঁ, বন্ধুর মা আর কি। তো একদিন হয়েছে কি, এটা 2009 অথবা 8 এরকম একটা ঘটনা। আমার ফ্রেন্ড বাসায় আসছে রাতের বেলা, তখন বাজে আনুমানিক 11:30 আর কি। তো আসার পরে বলতেছে যে আম্মা আমাকে ভাত দাও, আমি ভাত খাবো, আমি একটু তাড়াতাড়ি ইয়ে দাও। তো আম্মা বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যাও রুমে, আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি। তো ওর আম্মু আর কি তখন আর কি কিচেনে যায়, তার জন্য খাবার দাবার রান্না রেডি করে, তো ওকে দিয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষে ওরা ঘুমিয়ে পড়ছে, রাত হয়ে গেছে। তো হঠাৎ রাত করে ওর আম্মু তো পানির পিপাসা লাগে যখন, তখন ওর আম্মু আসলে বলতেছে আচ্ছা ঠিক আছে পানি খেয়ে আসি, এরকম কিচেনে যাই। তো ওর আম্মু পানি খাওয়ার জন্য যখন কিচেনে যায়, তখন লাইটটা যখন অন করে, তখন দেখতে পায় যে তার ওদের রান্নাঘরের পাশে যে জানলাটা ছিল, জানলাতে একটা অর্ধেক কাটা হাত, টোটালি মানুষ না কি বলবো এটা আসলে বুঝি না, বাট একটা হাত অর্ধেক কাটা আর কি, সেটা দেখতে পায়। তো সে এটা দেখে এক নজরে দেখে সেটাকে কোনো কিছু খেয়াল করে না, সে বলতেছে কি না কি হবে, এক নজর খেয়াল করে সেটাকে পানি খেয়ে চলে আসে, ইগনোর করে আর কি, বলতেছে কিছু না। যখন সে রাতে ঘুমোতে চলে আসে পানি খেয়ে, সে লাইটার অফ করে আবার সে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে হঠাৎ ওরা আম্মু আবার সবসময় আমরা যেরকম উপর হয়ে শুই আর কি, উপর হয়ে শুয়ে থাকে, সবসময় উপর হয়ে শুয়ে, তো সেই জন্য সে উপর হয়ে শুয়ে আছে। হঠাৎ করে যে তার মনে হচ্ছে যে যেমন আমরা ঘুমানোর পরে যেতাম, তার পায়ে কেউ হাত মানে পাটা ধরে টানতেছে। সে হঠাৎ করে যখন ঘুমানোর সময়টাও বেশি হয় নাই, টানতেছে যখন সে টের পায়, তখন সে আর কি ওঠার সাহস হচ্ছিল না তার, যে সে মনে করছে মানে তখন বলতেছে যে কি করবে এরকম একটা কিছু, মানে তার পাটা ধরে আর কিন্তু টানতেছে, সে ফিল করতে পারতেছে যে কিছু একটা তার ইয়ে করতেছে। তো হঠাৎ সে প্রচন্ড পরিমাণে ভয় পায়, তখন সে আর কি বলে যে কি করবে এরকম, তো দৌড়াদৌড়ি পড়তে থাকে সে। তো হঠাৎ করে সে স্থির করে যে না আমি এখন উঠবই, কারণ জিনিসটা আস্তে আস্তে মানে তার সামনের দিকে চলে আসতেছিল, মাথার দিকে আস্তে আস্তে। তো তারপরে হঠাৎ করে সে একদম ঝাড়া দিয়ে উঠে, তো সে ঝাড়া দেওয়া মানে ঘুরে যে সে জিনিসটা দেখতে পায় যে তার পুরো মুখের সামনে সেই যে রান্নাঘরে যে হাতটা দেখেছিল কাটা হাতটা, সেই হাতটাই তার সামনে, একদম মুখের সামনে। এবং এই জিনিসটা দেখে মানে এক সেকেন্ডও মনে দেরি হয়নি, আমি যতটুকু জানতে পারছি তার কাছ থেকে, যে এক সেকেন্ডও দেরি হয়নি, সেই জিনিসটা দেখি সাথে সাথে সে এবং পরবর্তীতে পরের দিন যখন সকালবেলায় সে যে উঠছে, আর এটা ভয় পাওয়ার অ্যাকচুয়ালি সে যেটা বললো যে আমি ভয় পাইনি, কারণ যেহেতু হচ্ছে এটা তাদের একটা মানে নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গেছিল, ওই বাসাতে এরকম ঘটনা ঘটতেছে এবং তারা দেখতেছে। তো আমিও বলবো যে আপনারা যদি রাতের বেলা সত্যি এরকম একটা মানে হাত দেখেন, আমি এই জিনিসটা না মানে এই জিনিসটা আমি দেখেছি, আমি নিজে দেখি নাই, তবে মানে আমি দেখেছি এমনিতে মানে একটা ডকুমেন্টারি টাইপের জিনিসটা দেখেছি, যে বলছিল যে এরকম কথা বলছিল যে অনেকেই বলছিল যে এরকম দেখতে পায় যে একটা হাত সেটা ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, রুমের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, দেয়ালে হেঁটে বেড়ায়। তো আপনি যদি হঠাৎ করে রাতের বেলা এরকম দেখেন, তাহলে ব্যাপারটা আসলে কতটা ভয়ঙ্কর সেটা বোঝা যাবে, যে কেউ একজন মানে আপনাকে টানছে পা ধরে বা হাত ধরে, জাস্ট কোনো মানুষ নাই, জাস্ট একটা হাত। বা কোনো সময় যদি ঘুম ভেঙে হঠাৎ করে তাকিয়ে দেখেন যে মুখের ওপরে একটা হাত, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো আপনাদের এরকম নিশ্চয়ই অনেক ভয়ঙ্কর ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমাদের ইমেল করুন, লিখা ফেলুন SHOUT SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে SMS করেছেন ফুর্তি ভূত ফ্রম খুলনা, অপু শিমুল দেব জয়ন্ত SMS করেছেন রূপক খান ঢাকা থেকে, ভৌতিকরা টিভিতে কবে হবে এটা জানতে চেয়েছেন। ভৌতিকরা কিছুক্ষণের মধ্যে আমাদেরকে জয়েন করবে, এছাড়া জয়েন করবেন দুজন ডাক্তার আমাদের সাথে, এবং আমরা জানি যে তারা দুজনেই একেবারেই মানে কি বলবো সায়েন্সের মানুষ, তারপরেও তাদের সমস্ত এক্সপেরিয়েন্স গুলো রয়েছে, সেই এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করবেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন সর্ক, SMS করেছেন অপসরি,
আচ্ছা, SMS করেছেন সোহেল, আশিক, কায়নাত, তরা, ইবলিশ SMS করেছেন আমাদেরকে, ওকে। রবিন SMS করেছেন, এছাড়া SMS করেছেন শান, SMS করেছেন যমুনা সহ আরো অনেকে। আর যারা এখন SMS পাঠাননি তাকে তো নিয়ম বলেই দিয়েছি, সুতরাং সেখানে আপনারা SMS পাঠাতেই পারে ইচ্ছা করলে। আচ্ছা, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন এবং যিনি তারও একটা ছোট্ট একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো এবং তারপরে আমরা ব্রেকে যাব এবং ব্রেকে যাওয়ার পরে আমরা ফিরে আসবো উইথ ভোল্টিস্ট অ্যান্ড উইথ আদার গেস্ট যারা আছেন। আচ্ছা, আপনার ঘটনাটা একটু বলবেন, আপনার নামটা বলেন। Hello all listeners, this is Aryan. আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, শেষ বর্ষের। ওকে। তো আসলে যে ভূত বলে যে কথাটা, এটা অনেকে সায়েন্স ফিকশনে আমাদের এই 21st সেঞ্চুরিতে কেউ বিলিভ করে না, বাট যারা ফেস করে ট্রুলি, যারা নিজেরাই ফেস করে তারাই বিশ্বাস করতে বাধ্য। সেই হিসাবে আমি বলবো যেটা আমার নিজের লাইফের একটা কাহিনী, যেটা বড় একটা কাহিনী মোটামুটি। মানে আমার আপন মামা, তো পুজোর পরে, সেটা হচ্ছে 2009-এর পুজোর পর থেকে, 2009-এর পুজোর পর থেকে সে প্রতিনিয়ত সকাল ফজরের নামাজের পর থেকে সে আবার নামাজও পড়তো, প্রায় টাইমে নামাজ পড়া হতো তার। নামাজের পরপরই 10টা পর্যন্ত, যখনই সূর্য টোটাল প্রখর রোদ হতো, ঠিক তার আগ পর্যন্ত তার মাথার কাজ করতো না, কাজ করতো না। সে উল্টাপাল্টা কথা বলতো, তারপর হচ্ছে অল্পতে রেগে যেত। তো আবার আমার হচ্ছে যখন সন্ধ্যাটা, সূর্যটা যখন ডুবে যেত, ঠিক তারপর পরে সে আবার নিয়ম করে দুটার সময় সেরকম ভাবে। বাট বছর খানিক পর বা ডে বাই ডে জিনিসটা হচ্ছে কি, জিনিসটা বাড়তেছে। তখন হচ্ছে কি 10টা থেকে যখন 12টা পর্যন্ত হচ্ছে, এবং তখন রাতের সময়টাও বাড়তেছে। জিনিসটা হচ্ছে 24 আওয়ার্স আস্তে আস্তে হয়ে গেল একটা সময়। তো সেটা হচ্ছে 2011-এ কিছুদিন মাস দুয়েক আগেই। তো একদিন বিকেল বেলা আমি তো ভার্সিটি থেকে বাসায় আসতেছি, তখন আমার ফোন আসলো বাসায় যে তুমি তাড়াতাড়ি বাসায় আসো। তো আমি বাসায় আসলাম। তো বাসায় আসার পর শুনলাম যে মামা বাসায় নেই। কি হচ্ছে, বাসায় একটু প্রবলেম হলো। তার কিছুক্ষণ পরে মামা বাসায় আসলো। আসার পরে দেখলাম যে তার চোখ দুটো সম্পূর্ণ লাল, এবং কি মানে তার বিহেভিয়ার কোনো নর্মাল মানুষের মতো হতেই পারে না। নর্মাল মানুষের বিহেভিয়ার কখনো এরকম হয় না। সে অল্পতে রেগে যাচ্ছে, তারপর এমন হচ্ছে তার হাত উঠতে টাইম লাগছে না। আর তার ভয়েসটা মানে আস্তে আস্তে কেমন জানি গাম্ভীর্যপূর্ণ যেটা বলে, এবং কি মানে ভয়ঙ্কর, এক কথায় যেটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। তো রাত হলো, তখন খাওয়া দাওয়া করে আমরা তখন 11টা কি 11:30টার মধ্যেই শুয়ে পড়লাম। তারপরে দিন সকাল 9টা বাজে আমার ক্লাস ছিল ভার্সিটিতে, তো কুইজ ছিল, আমার ভার্সিটি এক্সাম ছিল একটা। তো আমি শুয়ে পড়লাম। বাট শুয়ে পড়ার পর কিছু পরে দেখলাম যে রাত যখন হয়ে গেল, আর প্রত্যেকটা দেখবেন মানে বৌতিষ্ঠে যতগুলো কাহিনী শুনলাম তার সাথে বৃষ্টিটা সম্পূর্ণ রিলেটেড। আমার যেটা মনে হয়, আমার কাহিনীটা ঠিক সেম এরকম, যে রাতে কিছুটা বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টি হচ্ছে কি গুড়ি গুড়ি হালকা যেটা বৃষ্টি হয় সেরকম। আর তখন বাতাস অতটা ছিল না, বৃষ্টি হচ্ছে বাট হচ্ছে ওরকম কোনো বাতাস নেই। আমার থাই গ্লাস খোলা, আর আমার রুমটা হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ দিকে। এবং থাই গ্লাস দোটা খোলা, আর আমার দক্ষিণ দিকে হচ্ছে ছাদ, সম্পূর্ণ একটা ছাদ। প্রায় ঘন্টায় বাতাস পাওয়া যায় মোটামুটি। যদি বাতাস যদি এক ফোঁটা বাতাসও যদি হয়, সেটা আমার রুম দিয়ে আসবে, আমি সেটা আশা করি। সেদিন ওরকম কোনো বাতাস নেই। বাট কথা হচ্ছে কি, বাতাস করলে যে একটা শব্দ আসে, যে শব্দটা বাতাসের অ্যাকচুয়াল, সেই শব্দটা আমি স্পষ্ট শুনতেছি বাতাস ছাড়াই। আমি আপনি যেটা বললাম যে আমার পশ্চিম এবং দক্ষিণ আমার জানালা, এবং এক ফোঁটা বাতাসও যদি বাইরে যেতে হয় হলে আমার সেটা আমি ফিল করি কম বেশি। তো জিনিসটা বাতাস সেরকম নাই বলতে গেলে, বাট শব্দ ঠিকই হচ্ছে, শব্দ ঠিকই হয়ে যাচ্ছে। এবং শব্দটা হচ্ছে স্মুথলি এবং একই রকম ভাবে, কোন আলাদা ফ্রিকোয়েন্সি নেই, কোনো একদম নর্মালি শো হয়ে যাচ্ছে। এবং হাই ক্লাস গুলা ওনার নর্মাল ডে এর মতো না, একটু বেশি কেমন জানি কাঁপছে। কিন্তু হচ্ছে কি মানে বেস যেরকম না একটু ধাক্কা মারে, সেরকম ধাক্কা মারতেছে, এবং জিনিসটা আস্তে আস্তে ওইটাও ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়তেছে। এবং তখন ঠিক এর পরপর 2:30 থেকে 2:30 হবে, আমি টানা 2 ঘন্টা ঘুমাতে পারছিলাম না। যেটা আমি ফিল করতেছি যে এখানে আমি দুজন না, মামা প্লাস আমি না, আরো কেউ থাকতে পারে। আমার ভিতরে জিনিসটা কাজ করতেছে যে আমি বিলিভ করি না ভূত, বিলিভ করি না অন্য কিছু, বাট জিনিসটা আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি আস্তে আস্তে, যখন প্রত্যেকটা ঘটনা ভয়ঙ্করের দিকে যাচ্ছিল। তারপর কিছুক্ষণ পরে যেটা হলো যে মামা হঠাৎ করে লাফ দিয়ে উঠলো। তার ওঠাটা আমার কাছে যেটা মনে হলো অন্ধকার, আমার রুমটা অন্ধকার, আমি অতটা ঠিক মতো বুঝতে পারিনি, বাট তার ওঠাটা কোনো নর্মাল মানুষের মতো ছিল না।
রাত্রে একদম এক লাফে উঠে গেল, মানে বসলো খাটে। তো বসার পরে আমি একদম খাটের কর্নারে, আমি আপনাকে যেটা আমরা বলতে ভুলে গেছি যে আমি টানা 2 ঘন্টা যে আমার বাম চোখ বন্ধ বা ডান চোখ খোলা। আমি ফিল করতেছি আমার খুব ঘুমানো দরকার, বাট আমি ঘুমাতে পারতেছি না। যে ভূত বিশ্বাস না করতে আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছে এখন আস্তে আস্তে। তো মামা হঠাৎ করে দাঁড়ালো, মানে বসলো। তো বসার পরে সে আমাকে বলতেছে যে মামা, আমাকে সে মামা বলতেছে, মানে খুব সুমধুর কণ্ঠে। আমি কনভিন্স করার জন্য আমি যেভাবে বলি একজনের কনভিন্স করার জন্য, সে আমাকে বলতেছে মামা তুমি তোমার আংটিটা খুলে দাও। আমি আংটি বলতে তখন আমার হাতে, আমার ডান হাতে আপনার, আমি যে লাস্ট থেকে ধরি তাহলে আমার সেকেন্ড আঙ্গুলটাতে এখানে একটা আপনার রূপার আংটি ছিল, রিং ফিঙ্গার, যেটা রিং ফিঙ্গার, ইয়েস। তো ওইটাতে একটা আমার রূপার আংটি ছিল, এবং সেটার মধ্যে একটা পাথর বসানো ছিল। সেটা আমার দাদু হসপিটাল থেকে আসার সময় সৌদি আরবে থেকে আমাকে এনে দিয়েছিল। তো সেটা পরা, আর হচ্ছে আমার ডান হাতে একটা তামার একটা আংটি পরা ছিল, সেটা আমার বাবার দেওয়া। তো আমি যেটা পরে আছি, আমি আংটি পরে এভাবে শখে। আমার কিছু একটা প্রবলেম ছিল, তারও একটা ছোট কাহিনী আছে, বাট আমি এটা এখন যেটা বলতেছি, তো ওটা আমি পড়েছিলাম। আমি ঘুমাচ্ছি, সে আমাকে উঠে বলতেছে, সে আমাকে খুবই সুমধুর কণ্ঠে আমাকে কনভিন্স করার চিন্তা যে আমার আংটি তাকে 2টা খুলতে হবে। তার বিশেষত হচ্ছে যে আমার রূপর আংটিটা, আপনি যেটা বললেন যে রিং, ফিঙ্গার রিং এর যে আংটিটা, তো ওটা খোলার জন্য। তো হঠাৎ করে সে আমার সামনের দিকে আসতেছে, বাট আসা অবস্থায় একটা কেমন বিশ্রী একটা গন্ধ, গন্ধটা হচ্ছে কি এটা হঠাৎ। আর আমার রুমের বা আমার যে করিডোরে কিন্তু বেলি গাছ লাগানো, কয়েকটা বেলি গাছ লাগানো। তো রাতের বেলা 2-3টা ফুল ফুটলেই সেটা যে টোটালি ফুটে আমি তো ঘ্রাণ পাই, ফুল কিন্তু কন্টিনিউসলি ফুটে থাকে। সেদিন রাতে গন্ধ ছিল, বাট আমি আপনাকে যেটা বললাম না যে আমাকে বিলিভ করতে আমি বাধ্য হচ্ছি যে ভূত বলে কিছু একটা আছে, বা আমার রুমে আমরা দুজন বাদে আরো কেউ আছি, আমরা যে ওই গন্ধটা কন্টিনিউসলি কমে আসতেছে, আস্তে আস্তে ফ্রিকোয়েন্টলি জিনিসটা কমে যাচ্ছে, আর ফ্রিকোয়েন্টলি ওই জিনিসটা বাড়ছে, একটা বিশ্রী গন্ধ। এবং গন্ধটা নর্মাল, মানে বিশ্রী গন্ধ অনেক ধরনের আছে, আমরা ড্রেনের পাশে দিয়ে যাই, যেখানে পাশে দিয়ে যাই না কেন, ময়লা গন্ধ, সেই গন্ধটা এতটাই নেস্টি, এতটা ডার্টি গন্ধ যে মানে নাকে আমাদের যাচ্ছে, মনে হচ্ছে আমার পুরো ভিতর দিয়ে যাচ্ছে, টোটাল জিনিসটা আমার ভিতর দিয়ে যাচ্ছে, আমার সব ভিতর জিনিসটা কেমন যেন করতেছে ভিতরে। তো মামার কাছে আসতেছে, আমি যেমাত্র আমার রিং এর আমার আন্টি যেটা হাতটা ডান হাতটা আমি যেমাত্র সামনে আনলাম মামাকে ধরার জন্য, মামা কি হলো তার কাছে জানবো, সে লাফ দিয়ে চলে গেল। মানে মনে হচ্ছে কি যে আমার হাতে এমন কিছু একটা আছে যেটা যেন তাকে আঘাত করতেছে মনে হচ্ছে, এরকম। সে চলে যাওয়ার পরে সে আমাকে বলতেছে তার কনভিন্স করা জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সে আমাকে অর্ডার দিচ্ছে খুলতে হবে, যে তুমি আন্টিটা খুলো। এবং তার ভয়েসটা আস্তে আস্তে তার ভয়েসটা কেমন যেন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, থ্রিলার মুভির যে ভূতগুলো দেখায় সেরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে তুমি এটা খুলতে হবে, তুমি এটা খুলো, এইভাবে শাউট করতেছে আমাকে। তো শাউট করার অবস্থায় আমি কিছুটা ভয় পেয়ে গেলাম যে মেবি এখানে কিছু একটা হচ্ছে, মেবি এখানে এমন কিছু একটা হচ্ছে যেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি একেবারে। তখনই আমি ভয় যাকে বলে লাইফে আমি এরকম কখনোই পাইনি। তখনই আমি মামাকে বললাম যে, আমি তখন টেম্পার হয়ে গেলাম যে না তুমি এরকম কেন করতেছো, তাকে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পর সে তখন শুয়ে পড়লো। তখন আমি তার উপরে উঠে তার 2টা হাত ধরলাম, এবং ধরা অবস্থায় আমার মনে হচ্ছে আমার নিজের শরীরেও সেই গন্ধটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং বিষাক্ত একটা বিশ্রী গন্ধ। তার সাথে আমি চিৎকার দিলাম, খুব জোরে চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পরে আমার বাবা তার রুম থেকে এই 10 or 15 সেকেন্ড হবে আমি খুব জোরে শাউট করে চিৎকার করলাম, মানে খুব জোরে একটা শাউট করলাম। শাউট করার পরে আব্বু দৌড়ে আসলো, দৌড়ে আসার পরই আব্বু বুঝতে পারলো আমার বাবার এগুলা ব্যাপারে মানে কিছুটা মানে আমল করা আছে, ব্যাপারে সে অনেক কিছু জানে। তখন সে হঠাৎ করে মামাকে ধরলো। তো ধরার পরে কি মানে সে তার যা করা করলো, বাট মামা আব্বু আসার আগেই সে আমাকে এমন জোরে একটা ধাক্কা দেয় যে মুভিতে যেরকম হয় যে একটা মানুষ উড়ে যায়, আসল ভাই যে জিনিসটা মানে যে অনেক শক্তি দিয়েছে, এবং আপনি অনেক দূরে, আমি তাকে কিন্তু অনেক দূরে রাখছিলাম, বাট তার পাওয়ার সেটা র্যান্ডমলি বাড়তেছিল। ওকে, আচ্ছা, আপনার এখনো নিজের সাথে কিছু প্রবলেম হয়? যেমন আপনি আমাকে বলছিলেন একটু আগে যে আপনি শুলে পা কোনো সময় ঠিক থাকে না, মানে আপনি জাগা অবস্থাতে দেখা যাচ্ছে পাটা সরে যাচ্ছে। জাগা অবস্থায় কি যে মানে সেই ঘটনার ঠিক পর থেকে এই যে মাস 2 ধরে জিনিসটা হচ্ছে যে ঘুমানো অবস্থা হচ্ছে কি যে আমার পাটাকে যেন টানতেছে। আমি গভীর ঘুমে হঠাৎ করে ঘুম থেকে দেখতেছি যে আমার বাম পা বা ডান পা
খাটের বাইরে থেকে আমার বেড থেকে বাইরে ঝুলতেছে মানে কি, তো আমি হঠাৎ করে যখন জেগে উঠি দেখি ঝুলতেছে। তখন এটা কি আগে কখনো হতো না, আগে কখনো হতো না। সেই দিনই তার কয়েকদিন পরে জিনিসটা হলো, এবং আমি সাথে সাথে দেখলাম, তখন চিন্তা করলাম যে তাহলে হতে পারে কি ঘুমের মধ্যে আমি চলে আসছি। ঠিক তখন আমি উপরে আসলাম, উপরে এসে নর্মালি শুলাম। শোয়ার পর দেখতেছি কি আমার পাটাকে যেন টানতেছে, টেনে সোজা করতেছে। একটা লাশ যেভাবে শুয়ে থাকে ঠিক সেভাবে সোজা করতেছে। বাট আমি ফিল করতে পারতেছি না আমার পাটাকে ধরতেছে। একটা ধরা পা ধরলে যে ফিল করে মানুষ, আমি সেটা ফিল করতেছি না, বাট আমার পাটা অটোমেটিকলি হচ্ছে। বাট কেন হচ্ছে আমি বুঝতেছি না। মানুষ যে বলে পায়ের যে অন্য কোনো প্রবলেম হচ্ছে, আমি বলবো যে সেরকম কিছু না, আমি কিন্তু বুঝতেছি আমার পাটা সম্পূর্ণ ঠিক, বাট পাটা অটোমেটিকলি এরকম হচ্ছে। মানে আপনাকে ঠিক এমন ভাবে শুয়ে দেওয়া হচ্ছে আপনার চোখ, মানে নাক এবং পা এবং আমার দু পায়ের বুড়ো আঙুল যেটা দুটো একসাথে হয়ে আমার নাক বরাবর আসতেছে। ওকে, ব্যাপারটা উইয়ার্ড খুবই। আচ্ছা, আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে। আমাদের SMS করেছেন ইমরান কিপটাভূত, আমাদেরকে SMS করেছেন পাপিয়া, লিখেছেন ভাই SMS টা তো পড়লে নাই, তো পড়ে ফেললাম। আমাদেরকে এম জয় SMS করেছেন আমাদেরকে লক্ষ্মী বাজার থেকে, এবং তিনি বলেছেন যে হ্যালো রাসেল ভাইয়া, আম্মু আমি এবং মৌসুমী মিলে তোমাদের শুনছি, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আমাদের সাথে থাকবেন, কারণ আমরা বলেছি যে আমাদের আরো অনেক 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 ঘটনা আছে আপনাদেরকে জানানোর মতো। রাক্ষস আমাদের SMS করেছেন, রাক্ষস ভূত আমাদের SMS করে বলেছেন আমরা দুই ফ্রেন্ড মিলে এবং আঙ্কেল মিলে শুনছি। ওকে। আর ইনক্রেডিবল ভূত আমাদের লিখেছেন যে জিবরান কই। আচ্ছা, জিবরান ভাই কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন আমি যতটুকু জানি। শাহান লিখেছেন সিলেট থেকে, আমি ভয়ঙ্কর একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই, এবং ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের মনে হয় বলছেন তিনি, উত্তরবঙ্গের সর্বশেষ জেলা পঞ্চগড় তেতুলিয়ায়। কলমি। আচ্ছা, এখন কল করার চাইতে আপনাকে যেটা করতে হবে, কল করার নিয়মটি হচ্ছে যে আপনার ঘটনাটা কি সেটা আমাদের আগে জানতে হবে, আর সেই জন্য আপনাকে করতে হবে, আপনাকে ইমেল করে দিতে হবে bhootfm@radiofooty.fm এ আপনি ইমেল করবেন, এবং আপনার ঘটনাটা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা আপনাকে কল করব। শাহিন লিখেছেন দাদা আমি ভোলা থেকে শুনছি, বৃষ্টি হচ্ছে, এবং তিনি বলছেন যে এখন ভয় করছে। ওকে, আরো ভয় করবে, যাদের বেশি ভয় করছে তাদেরকে বলবো যে এর পরে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো শুনবেন কিনা আরো একবার চিন্তা করার জন্য। এনিওয়েজ, যারা SMS করতে চান আমাদেরকে, এছাড়াও অনেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন আহমেদ ইউসুফ সিলেট থেকে, সাথী আমাদের SMS করেছেন, সাইফুল SMS করেছেন খুলনা থেকে, সাদি SMS করেছেন, এছাড়াও অমিত বরিশাল থেকে, হামদভূত SMS আমাদেরকে হ্যালো বলেছেন, শোভন বাসাবো থেকে SMS করেছেন, মাহি লিখেছেন আজকে বার্থডে, ও তাই নাকি, হ্যাপি বার্থডে। আর মনিকা লিখেছেন যে প্লিজ আমার SMS টা পড়েন, পড়ে ফেললাম। তানিম লিখেছেন আমাদেরকে আশুলিয়া থেকে। এছাড়াও উদিতা আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন অভি, শাহেদ, তাসওয়ার, অভয়, মুনিয়া সহ আরো অনেকে। আর যারা SMS করেনি এবং করতে চাচ্ছেন তাদেরকে নিয়মটি বলে দিই, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা ছোট ব্রেক নিব, এবং ব্রেক নেওয়ার পরে আবারও ফিরে আসবো। তো সাথেই থাকুন এবং ছোট্ট একটা গান শুনুন। কিছুক্ষণের মধ্যে ফিরছি আরো সব ঘটনা নিয়ে। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর সাথে আছি রাসেল। চলছে ভূত এফএম, এবং এত রাত্রে যদি জিজ্ঞেস করেন যে কে ওখানে, তাহলে একটাই উত্তর পাবেন, সেটি হচ্ছে ভূত এফএম। আর ভূত এফএম একটু ফিরে আসতে একটু সময় লাগলো, সেই জন্য সরি, কারণ আমাদের সবকিছু গুছিয়ে নিয়ে আসতে হলো, এবং বলেছিলাম যে যত বেশি রাত হবে তত বেশি গল্পের ধরন মানে ভয়াবহ হতে থাকবে, ভয়াবহ থেকে ভয়াবহতর। সুতরাং সাথেই থাকুন। আর ভৌতিস্ট অলরেডি আমাদের সাথে চলে এসেছেন, এবং সেই সাথে আমাদের সাথে একসাথে সুমন ভাই, জিবরান ভাই এবং সাকিব ভাই, তিনজনকে আপনারা একসাথে পাচ্ছেন। তো এটা একটা গুড নিউজ আমাদের জন্য। আর আমি বলেছিলাম যেহেতু যে আজকে আসতেই হবে, কারণ আজকে আনলাকি 13, তো আজকে তো আসবেই।
এনিওয়েজ আজকে আমাদের সাথে আমি বলেছিলাম যে দুজন ডাক্তার রয়েছেন এবং তারা তাদের কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবেন। আমার সাথে আছেন, আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম হচ্ছে শিহাব। শিহাব ভাই, আপনি তো বিভিন্ন সময় আপনাদের দেখা যায় যে লাশ নিয়ে বা দেখা যায় যে অনেক সময় লাশ কাটাকাটিও করতে হয়, আবার লাশের সাথে অনেক সময় সময়ও কাটাতে হয়, তাই না? তো মানে এর পরে কখনো কোনো সমস্যা হয় না? আসলে আমাদের মেডিকেল স্টুডেন্টসদের ফার্স্ট ইয়ার তো সবসময় আমাদেরকে ডেড বডি নিয়ে কাজ করতে হয়, প্লাস বাসাতে আমরা একটা স্কেলিটন নিয়ে থাকি সবসময়। ওকে। তো যে জিনিসটা হচ্ছে কি যে মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ভূত বলে কিছু নাই, বাট ইউ নো দেয়ার ইজ আ প্যারালাল ওয়ার্ল্ড উইথ যেখানে জিন আছে। তো যে জিনিসটা হচ্ছে কি যখন আমরা এই যে হাড্ডিগুলো বাসায় নিয়ে আসি, ওরা মনে করে যে এটা হচ্ছে যে বেসিক্যালি ইটস আ ভেরি গুড ওয়ে, অর মানে তখন একটা খুব ভালো একটা সময় যখন দে ক্যান ক্যাপিটালাইজ অন দিস, বিকজ আচ্ছা জিনিসটা হচ্ছে যে তারা চাচ্ছে আমাদেরকে ভয় লাগাতে, জাস্ট টু মেক দেয়ার প্রেজেন্স ফেল্ট, অথবা তারা যে আমাদের সাথে আছে। আই থিঙ্ক ইটস আ ডেসপারেট ক্রাই ফর অ্যাটেনশন। ওকে। সো ওইটার উপর ক্যাপিটালাইজ করেই কিন্তু আমাদেরকে অনেক প্রকারের ভয় লাগানো হয়। যেমন এখনো কিন্তু যেরকম আমি মাঝে মাঝে বাথরুমে যাচ্ছি, বসছি, কেন জানি মনে হচ্ছে পিছন থেকে কে জানি নিঃশ্বাস নিচ্ছে, বা যে রুমে আমার ওখানে হাড্ডিগুলো এখনো আছে, আমি এখন আমার হাড্ডিগুলো সরাইনি, আমার রুমে আছে একটা বক্সে করে, কেন জানি মনে হয় রাতের বেলা যখন ঘুমোচ্ছি যে বক্সটার ভিতরে আছে, বক্সের ভিতরে একটু আওয়াজ হচ্ছে, বা রুমটা একটু ভারী হয়ে আছে, বা মাঝে মাঝে একটা খুব বাজে একটা গন্ধ চলে আসে রুমের ভিতরে। ওকে। বাট এটা হওয়ার কথা না, মানে আফটার 5 ইয়ার্স হাড্ডির গন্ধ থাকার কথা না। আচ্ছা, এই যে একটু আগে আপনি বলছিলেন কথায় কথায় যে আপনি বলছিলেন যে না মানে প্যারানর্মাল কোনো কিছু নাই, এটা আমার মনে হয় না, মনে হয় যে হ্যাঁ এরকম কিছু অবশ্যই আছে। মানে কোন ধরনের চিন্তা থেকে বা কোন ধরনের ব্যাপারটা থেকে বলছেন এটা? প্যারানর্মাল আছে, বাট when I think of paranormal, মানে মানুষ যেটা মনে করে যে ভূত, পেতনি বা স্পিরিট অর সোলস, এগুলো নিয়ে যখন করে, সেটা আমি মনে করি যে না, ওটা নাই। বাট যেহেতু আমরা ছোটবেলা থেকে না, মানে অনেক আগে থেকে আমরা গল্প শুনছি বা স্টোরি শুনছি যে ভূত বলে আছে, এই জিনিসটা কিন্তু মানে একটা জিনিস হচ্ছে যে জিনরা দে আর অলসো দে হ্যাভ আ মাইন্ড অফ দেয়ার ওন। ওকে। তারাও কিন্তু শুনছে, বুঝছে, দেখছে, এবং এমনও আমি কাহিনী জানি যে জিনরা আমাদের মাঝেও মানুষের মতো করে এসে মাঝে মাঝে থাকে। আমি বেশ কয়েকদিন আগের কথা, একজন ডক্টর ছিলেন ঢাকা মেডিকেল কলেজে, মানে বলছিলেন ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন, এবং আপনি আজিমপুরে মানে উনি বসছেন চেম্বারে। আই এম টকিং অ্যাবাউট অ্যারাউন্ড 50 or 45 years ago। এটা আমার বাবা আমাকে বলেছিলেন যে হি ওয়াজ আ ভেরি গুড ইউরোলজিস্ট। ওকে। খুব ভালো ইউরোলজিস্ট ছিলেন এবং খুব ভালো নাম উনি করেছিলেন। কিন্তু হঠাৎ করে একদিন কিভাবে জানি জিনিসটা ফাঁস হয়ে গেল যে উনি কিন্তু মানুষ না। উনি মানুষ না, উনি একজন জিন। এবং তারপর থেকে কিন্তু ওনাকে আর কেউ পায়নি, হঠাৎ করে কিন্তু উধাও হয়ে গেল। ওকে। এবং ওনার আশেপাশে ফ্রেন্ড সার্কেল বা পরিচিত ডক্টরও কিন্তু, মানে আমাদের ডক্টরদের ভিতরে যে জিনিসটা কি আমরা রেফার করি অনেক, উনি কিন্তু কাউকে রেফারও করতেন না বা ওনার কাছে কেউ রেফার হয়ে আসতো। আচ্ছা। তো ওইটাই আর কি, যে জিন কিন্তু এক্সিস্ট করে এবং তারা আমাদের থটস এবং আমাদের ফিয়ার, আমাদের ভয় বা আমরা কি বুঝি কি মনে করি সেটাও তারা বুঝতে পারে। সেটাই আমার মনে হয় যে ক্যাপিটালাইজ অন দ্যাট। এবং ঠিক মানুষ যেরকম খারাপ এবং ভালো আছে, ঠিক সেরকম জিনদের ভিতরে ভালো এবং খারাপ আছে। তো ওখানের ভিতরে যারা খারাপ আছে তারা চাচ্ছে যে, তারা চায় যে হ্যাঁ মানুষকে একটু যদি ভয় লাগাতে পারি বা কিছু একটা, জাস্ট ফর দ্য ফান অফ ইট। আমার কিছু যেটা মনে রেখেছে আমি আর কোনো রিজন পাই না। হ্যাঁ, বাট কিছু কিছু রিজন আছে, যেমন মাঝে মাঝে যেটা শুনি যে অনেকে জায়গায় বাড়ি করেছে, সেই বাড়ির জায়গাটায় নাকি আরেকটা জিনের বাড়ি ছিল বা জিন থাকতো, ওরকম অনেক কাহিনী আছে। তো আমার কাছে সেটাই মনে হয় যে প্যারানর্মাল বলতে আমরা যে জিনিসটা বুঝি যে উই হ্যাভ আ প্যারালাল ওয়ার্ল্ড, যেখানে জিন আছে, জিন এক্সিস্ট করছে, এবং ওরাই আমাদের এখানে কিছু ইনফ্লুয়েন্স করাচ্ছে এবং আমাদের ভয়টা তারা সেন্স করতে পারছে এবং ভয়টাকে তারা ক্যাপিটালাইজ করছে আমাদের টু মেক আস অ্যাফ্রেড। এবং আছে দে হ্যাভ ফিউ ম্যাজিক্যাল পাওয়ার্স এন্ড এভরিথিং, সেগুলো তারা ইউজ করছে। ওকে। আমরা আরেকজন দেখতে পাচ্ছি, তিনিও ডাক্তার, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। হাই, আমি অভি, আমি আছি একটা হসপিটালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে। কোনদিন এরকম কোনো ঘটনা ঘটেছে যে মানে কোনো কিছু দেখেছেন বা এক্সপেরিয়েন্স করেছেন যেটা ভয়ঙ্কর লেগেছে আপনার কাছে অনেক?
লাইফে একটা এক্সপিরিয়েন্স আমার আছে যেটা আসলে খুবই ভয়ঙ্কর, কিন্তু এটার কোনো এক্সপ্লেনেশন এখনো পর্যন্ত আমি পাইনি। এটা আমার কাছে আলটিমেটলি ভয়ঙ্কর হিসেবে লেগেছে। ফার্স্ট অফ অল যেটা ছিল যে ছোটবেলা থেকে আমি একটু ইন্টারেস্টেড ছিলাম অ্যাবাউট দিস থিংস লাইক ভৌতিক জিনিসপত্র। আমি ছোটবেলায় বেড়ে উঠেছি হচ্ছে পাবনাতে। পাবনাতে অনেক পুরানো স্থাপনা আছে। আমি আমার আরেকটা ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, নাম ছিল হচ্ছে মুনতাসির। ওকে, আমরা ইন্টারেস্টেড ছিলাম, বিভিন্ন জায়গায় যেতাম, জাস্ট এতটা কারেজিয়াস ছিলাম না যে রাত্রে থাকবো, জায়গাগুলো ঘুরে দেখতাম যেসব জায়গা সম্পর্কে এই ধরনের রিউমার টিউমার ছিল। এভাবে আমরা অনেকদিন করি, কিন্তু আলটিমেটলি তো আসলে সময় ছাড়া বা সময় একটা নিক অফ টাইম যেটা বলে, যে টাইমে যদি সময় না মিলে তখন আমরা কোনো কিছুই আলটিমেটলি দেখতে পাবো না। আলটিমেটলি সে সময় আমাদের কোনো কিছুই দেখা সম্ভব হয়নি। এরপরে আমাদের এসএসসির পরে মুনতাসিরের সাথে আর দেখা হয় না। পরে ইন্টারমিডিয়েটের পরে হঠাৎ করে আবার একদিন দেখা হয় সেই পাবনাতেই। আমি ঘুরতে যাই সেখানে, সেও একদিন ওইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা। সে বললো কি, দোস্ত তুমি কিছু নতুন কিছু এক্সপিরিয়েন্স করছো এর মধ্যে? বলছে না, তখন ছোট, আসলে সেই রকম ম্যাচুরিটি আসে নাই, ছোটখাটো ভয় লাগা যেসব জিনিস করতো সেসব জিনিস আমরা সবাই হয়তো শেয়ার করছে। বাট ও সে বললো যে আমার কাছে একটু এর চেয়ে অ্যাডভান্স কিছু একটা আছে, ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন ইউ ক্যান কাম টু মাই ডিস্ট্রিক্ট। ওর হোম ডিস্ট্রিক্ট ছিল নেত্রকোনা। তখন আর যাওয়া সম্ভব হয়নি। আফটার মাই এইচএসসি শেষ করি, তারপর মেডিকেলে ভর্তি হই। ফার্স্ট ইয়ার এর পর এক সময় সে আবার কল দেয়, দোস্ত যে এখন একটা প্রপার টাইম আছে, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ মে জয়েন মি। ওকে, বললাম যে আচ্ছা ঠিক আছে, যখন তুমি বলতেছো ঠিক আছে আমরা জয়েন করি একসাথে। তারপর একদিন সময় করে গেলাম তার ডিস্ট্রিক্ট নেত্রকোনাতে। গেছি অনেকদিন আগে, এক্সাক্ট প্লেসটার নাম মনে নেই, ওর গ্রামটা। ওখান থেকে ও বললো কি, দোস্ত যে আমরা এখন বের হবো, যে আফটার মানে সূর্য ডোবার পরে আমরা এখন বের হবো, বি প্রিপেয়ার্ড, তুমি চোখ কান খোলা রাখো। আচ্ছা, তাই বলো কি দেখাবা, কোনো কি নতুন কোন ভূত দেখাবা, সামথিং, তুমি কিছু জিন দেখাবা? আমরা সাধারণত যেটা শুনে থাকি যে জিন কন্ট্রোল করে মানুষ বা ভূত কন্ট্রোল করে থাকে, সামথিং সামথিং এরকম অনেক কিছু আমরা শুনে থাকি। তো আমি ওই ধরনের কিছু একটাই মনে করে রাখছি যে হয়তো বা সে একটা জিন বা কোনো কিছু ভূত দেখাবে। ঠিক আছে চলো। তো আমরা ফার্স্টে বাসে উঠলাম, লোকাল একটা বাস। সে বললো কি, তুমি আমার পাশে যে সিটটা আছে সেটা ছেড়ে তুমি পাশের সিটে বসো। আচ্ছা, এটা কেন? তুমি বসো। আচ্ছা ঠিক আছে, বসলাম। এরপর ধীরে ধীরে কিছু দূর যেতে যেতে বাসে লোক উঠতে থাকলো, অনেক লোক উঠলো। দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট যে ওর পাশের সিটে কেউ বসতেছে না। আচ্ছা, এখন ফার্স্টে আমি মনে করলাম যে আমি ওর পাশে গিয়ে বসবো। পরে চিন্তা হলো না, এতটা ডেসপারেট হওয়া ঠিক হবে না, আগে জাস্ট দেখি কি হয়। এরপর আমি কিছুক্ষণ ওয়েট করলাম। তারপরে বাস আমরা ওর দূরে যেখানে যাওয়া আমাদের ডেস্টিনেশন সেখানে নামলাম। তো বললো, দোস্ত তুমি কিছু বুঝতে পারছো? আমি তখন একটু ইগনোর করে গেছি, না কিছু তো বুঝতে পারিনি। তুমি আমার একটু পিছনে থাকো, আমি একটু সামনে হাঁটি, তুমি দেখতে থাকো। তারপরে ও মেলার একটা, ওইখানে যেখানে আমরা গেছি ওখানে একটা মেলা চলতেছিল রাত্রে। তো মেলাতে ঢুকলো। মেলাতে সাধারণত থাকে অনেক লোক সমাগম হয়। তারা কেউ তো কাউকে মুখের দিকে তাকিয়ে থাকে না, বা তাদের মতো তারা শপিং করতে থাকে বা হেঁটে চলে যায়, জিনিসপত্র মেলার জিনিসপত্র কিনতে থাকে। তো যেটা আমার সবচেয়ে অবাক লাগতো, তখন দেখলাম যে ও হেঁটে যাচ্ছে, ইট ওয়াজ লাইক যে ওর পাশে কেউ আছে এবং সব লোক ওকে সাইড দিয়ে চলে যাচ্ছে। ও আচ্ছা, মানে একদম অদৃশ্য কেউ। কিন্তু এখন যেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে আমার কাছে ফার্স্টে মনে হলো ওর হাতে কি এমন কিছু আছে যেটার কারণে লোকজন হয়তো লাইক কিছু একটা আছে যেটার কারণে লোকজন ওকে সাইড দিয়ে চলে যাচ্ছে। হি ওয়াজ ওয়াকিং লাইক সিম্পলি হাঁটতেছে, ওর পাশ দিয়ে মনে হচ্ছে দেয়ার ইজ সামওয়ান, সেরকম গ্যাপ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আমি এটা দেখার পরে তখন আর আমি আমার কিউরিওসিটি থামাইতে বললাম না। তোমার পাশে কি কেউ আছে? তখন ও বললো যে মনে হয় কেউ আছে। জাস্ট আমি বললাম কি এটা? যে যতক্ষণ তুমি আমার সাথে থাকবো ততক্ষণ তুমি এটা এক্সিস্টেন্স টের পাবো না। এরপরে আমি ও বললো যে এই ব্যাপারে আর আসলে ওর সাথে আর আমি কোনো কথাই বলি না, কারণ আমি প্রচন্ড আসলে ওই সময় ভয় পাই, কারণ সে বয়সটা সেরকম ছিল। যতই কারেজিয়াস ইজ নট অ্যাবসেন্স অফ ফিয়ার, তো সেই জিনিসটা মেনেই আসলে আর আমি ওকে পরে জিজ্ঞেস করা হয় না। এই একটা এক্সপিরিয়েন্স যেটার এক্সপ্লেনেশন এখনো পাইনি আমি, কিন্তু তারপরও আমাকে বারবার এটা ভাবায়। আরো কিছু এক্সপিরিয়েন্স আছে। আমি আমার এই যে আরেকজন ডাক্তার যে আছে, ওর যেটা বললো যে ইসের ব্যাপারটা, যে জিনের ব্যাপারটা,
জিনের যে কিছু ব্যাপার আছে সেটার ব্যাপারে আমি একটা এক্সপিরিয়েন্স আমি বলি। আমার একটা খালুর দোকান আছে, সেটা হচ্ছে চিটাগাং এ। ওকে। খালুদের হচ্ছে ট্রেডিশনাল কাপড়ের দোকান। চিটাগাং এ যে বড় একটা কাপড়ের দোকান আছে। আচ্ছা, এই ঘটনাটা যাওয়ার আগে আমি কিছু SMS পড়ে ফেলতে হবে আমাকে। SMS করেছেন মেহেরিন ভিতু SMS করেছেন এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন। থ্যাংক ইউ এবং আমাদের সঙ্গেই থাকুন। তাহসিফ না, এটা হচ্ছে তাসফিন আমাদের SMS করেছেন। রাকেশ SMS করেছেন গড অফ ঘোস্ট SMS করেছেন। বৃষ্টি শিলা SMS করেছেন হাফ লেডিস ভূত। ওকে। SMS করেছেন তনিমা ফ্রম খুলনা, রিজভি ধানমন্ডি থেকে। ডেসপারেট ভূত SMS করেছেন। SJS ভূত SMS করেছেন। এছাড়া আমাদেরকে জুন SMS করেছেন। মিহিক প্রেম SMS করেছেন আমাদেরকে। কলি SMS করেছেন ভূত বাবা। এছাড়া মারিয়া সহ আরো অনেকে। সো স্টে টিউন এবং যারা SMS করতে চান তারা SMS করার নিয়ম কি হচ্ছে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান তারা অবশ্যই ইমেল করতে পারেন। ইমেল করার নিয়মটি হচ্ছে আপনারা bhootfm@radiofurti.fm এখানে ইচ্ছা করলে আপনারা ইমেল করতে পারেন। ওকে, আমরা আবার ঘটনায় চলে যাই। আপনার ঘটনাটা আবার শুনি। থ্যাংক ইউ ভাইয়া। যে এক্সপিরিয়েন্সটা আমার লাস্ট টাইম হয়েছে, এক্সপিরিয়েন্স না, এটা হচ্ছে শোনা গল্প। এটা হচ্ছে আমার যে খালুর যে কাপড়ের দোকানটা ছিল, এটা ছিল চিটাগাংয়ের একটা বড় কাপড়ের দোকান। যেটা খালুর এক্সপিরিয়েন্স থেকে খালু আমাদেরকে এটা ডিসক্রাইব করে যে সে একটা সময় ঈদের আগে দিয়ে কিছু স্ট্রেঞ্জ ধরনের যে লোকজন আসে তার দোকানে এবং অনেক পরিমাণে কাপড় কেনে। আচ্ছা। এখন স্পেসিফিক্যালি সে পরপর কয়েকটা ঈদ ছোটবেলা থেকেই তাদের দোকান ছিল। ছোটবেলা থেকেই সে দেখে এসছে, দোকানে বসে ছোটবেলা থেকেই দেখে এসছে যে সেই দোকানে সেই ধরনের লোকজনই আসে, সেই একই গেটআপে, সেই সুগন্ধি মাথা। আচ্ছা। এবং একই বর্ণের কাপড়, যেমন কাপড়ের কালার থাকতো আইদার গ্রিন অথবা হোয়াইট। ওকে। এই দুই ধরনের কাপড় তারা পারচেস করতো এবং প্রচুর পরিমাণে পারচেস করতো। এবং খালু যেটা যে চিটাগাং এ যদি কোনো মার্চেন্ট এসে থাকে তারা তাদের জানার কথা, কারণ চিটাগাং শহর যত বড়ই হোক খালুদের যে পারচেস যে পরিমাণে হতো তারা জানার কথা। তার পরবর্তীতে যখন পাশের দোকানগুলোতে আস্তে আস্তে খোঁজ নিয়ে জানা যায়, তারা একইভাবে প্রত্যেক দোকান থেকে প্রায় সমপরিমাণেই কাপড় কিনতেন। ওকে। এবং এটা ইন্টারেস্টিং সবচেয়ে পার্ট। এবং তারপর থেকেই তারা মনে করেন যে তারা দে আর নট হিউম্যান, কারণ তাদেরকে আর ওই দিনগুলো বাদে আর কোনোদিনও তাদেরকে আর দেখা যায়নি। আচ্ছা। ওকে। সো আপনার আর কোনো ঘটনা আছে কিনা? হ্যাঁ, একটা ঘটনা বলা যায়। সেটা হচ্ছে ভেরি রিসেন্ট। কয়েকদিন আগে আমি ফেনী গিয়েছিলাম। চিটাগং। তো আমার ফেনীতে আমি আমার একটা চাচার বাসায় গিয়েছিলাম, বাবা মা সবাই গিয়েছিল, সাথে আমার মামা ছিলেন দুজন। তো আমরা গিয়ে পৌঁছেছিলাম 11 o'clock। তো হঠাৎ করে মামা বললেন যে মামা গ্রামে যেতে চান। তো বললাম যে চলো, বাট যখন রাত হয়ে গিয়েছিল বলে সবাই ঘুমিয়ে পড়েছে অ্যারাউন্ড 1 o'clock। তো আমরা তখন করিনি, বাবা মাকে বলিনি। তো গাড়ি নিয়ে যেতে হলে বাবা মা জেনে যাবে। তো আমরা বেরোলাম, আমি আর আমার মামা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো মহিপাল পর্যন্ত আসলাম হেঁটে। আচ্ছা। ওখান থেকে আমরা একটা রিক্সা নিলাম। আচ্ছা। তো রিক্সাটা নিয়ে আমরা রওনা দিলাম। তো রিক্সা মাঝখানে চেঞ্জ করতে হয়। আফটার গোয়িং ফর অ্যান আওয়ার আমরা রিক্সাটা চেঞ্জ করলাম। ফেনী থেকে আমরা একটা নোয়াখালী গ্রামে যাচ্ছি। আচ্ছা। রিক্সা চেঞ্জ করার পরে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, রাস্তায় কোনো রিক্সা নাই। অনেকক্ষণ পরে একটা রিক্সা আসলো। তো বললাম বসুরহাট যাবো, তুমি যাবা নাকি? তখন সে বললো যে ওকে চলেন, আমরা যাওয়া যাবে। রিক্সাওয়ালাটা পিকুলিয়ার ছিল, রিক্সাওয়ালা খুব শুকনা পাতলা ছিল এবং রিক্সাটা কোনো হারিকেন ছিল না। তো আমরা যখন স্টার্ট করে যাচ্ছি, হি ওয়াজ গোয়িং ভেরি ফাস্ট। খুব অন্ধকার ছিল। কিছুক্ষণ পরপর তো আমরা একটা গ্রামের বাজারে আসলাম। মাঝখানে 4-5টা গ্রাম ছিল। তো গ্রামের বাজারে যখনই একটা আসলাম, ওইখানকার যে চেয়ারম্যান ছিল উনি একটা নিয়ম করেছিল যে রাত 12টার পরে বাজারে কেউ থাকতে পারবে না, নো ওয়ান। তো ওখানে চৌকিদার যে ছিল সে রিক্সা থামিয়ে রিক্সাওয়ালাকে বললো যে তোমার রিক্সাতে হারিকেন নাই কেন? তো রিক্সাওয়ালা বললো যে টাকা পয়সা নেই, কিনতে পারিনি। চৌকিদার তখন বললো যে আমি তোমাকে কিনে দিচ্ছি এখনই একটা হারিকেন, তুমি হারিকেন লাগাও। আচ্ছা। সে ডিনাই করলো এবং যখনই তাকে বলছে হারিকেন লাগাও, সে রিক্সা টান দিয়ে চলে যাচ্ছে। হি ওয়াজ গোয়িং ভেরি ফাস্ট। এবং আমরা কিন্তু সামনে কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু পাশে ছুপুস পানিতে কিছু একটা পড়ছে, পাশে যে একটা ওয়াটার বডি আছে সেটা আমরা বুঝতে পারছি। ছোট ছোট খাল টাল থাকে। খুব ফাস্ট যাচ্ছিল এবং মেঠো পথ, পাকা রাস্তা না, কিন্তু খুব ফাস্ট যাচ্ছে। এবং
অল থ্রুআউট দ্য ওয়ে আমি এবং আমার মামা দুজন মিলে আয়াতুল কুরসি করছি। আফটার অ্যারাউন্ড 1.5 hour আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। এবং রিক্সা মজার জিনিস হচ্ছে সে কোথাও থামছে না, সে আসলে হি ওয়াজ গোয়িং ফাস্ট ফর 1.5 hour থাম। তো নেমেই আমরা একটু সামনে আগালাম যে বাড়িটাতে যাবো, তার সামনে রাস্তাটা কিরকম দেখার জন্য জাস্ট সে 4 steps নিয়ে যখন আবার ব্যাক করলাম যে রিক্সাওয়ালাকে টাকাটা দিব, কেউ ছিল না। তো আমরা ওখানে ছিলাম রাতের বেলা, মানে আমার মামার মেইনলি যাওয়ার ইচ্ছাটা ছিল বিকজ খুব আমাদের এই যে মানে রাতের বেলা গ্রামের অ্যাটমসফিয়ারটা দেখা, মানুষ বলে যে এক্সপিরিয়েন্স করার জন্য। তো সেদিন রাত্রে আর আমাদের এনার্জি ছিল না যে রাত জেগে বসে দেখব, ভেরি স্কেয়ার্ড। তো আমরা ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে যখন আমরা আবার ব্যাক করছিলাম, আমরা দেখলাম যে রাস্তাটা যে আমরা আসলাম সে রাস্তাটার পাশে আপনার সোজা একদম রাস্তাটা শেষ হচ্ছে এবং তার পাশে খাল। আচ্ছা। এবং ওই রাস্তা দিয়ে যে আমরা এসছি এবং সে এত ফাস্ট এসছে, উই ডোন্ট নো হাউ ইট ওয়াজ পসিবল সে খালে পড়ে নাই, এন্ড হাউ ইট ওয়াজ পসিবল সে টার্ন গুলো নিল, অনেকগুলো এস টার্ন ছিল, ইউ টার্ন ছিল, এর ভিতরে সে পড়লো না। কারণ আমিও তো মানুষ, আমি দেখছি কিছু দেখা যাচ্ছে না। মানে ওই জিনিসটা আমাদের কাছে খুব অদ্ভুত লাগলো যে লোকটা আমাদেরকে এত দূর নিয়ে চলে আসলো এবং হাউ হি কুড গো সো ফাস্ট, এবং এভাবে করে কিভাবে সে রিক্সাটা চালালো, এন্ড এট দ্য এন্ড সে চলে গেল। রাইট। মানে হি জাস্ট ভ্যানিশড, যে আমরা একটা আওয়াজ শুনবো রিক্সা চলে গেল, বা রিক্সাটা যে যাচ্ছে বা আমরা একটু দূরে একটু আগালে দেখবো, আমরা একটু সামনে আগালাম দেখ কিছু ছিল না। দ্যাট ওয়াজ এ ভেরি রিসেন্ট এক্সপিরিয়েন্স যেটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন। ওকে, আমি একটা গুড নিউজ দিয়ে দিই। আজকে বলেছিলাম যে সবাই বলছিলেন যে আজকে বিশেষ কিছু ঘটছে, কারণ আজকে 13 এবং 13 তারিখে কি বিশেষ কিছু ঘটবে। হ্যাঁ, 13 তারিখে ভৌতিস্ট আছেন আমাদের সঙ্গে, এবং সুমন ভাই এসছেন, সাকিব ভাই এসছেন এবং জিবরান ভাই এসছেন, তিনজনই আসছেন। ওকে, সো আচ্ছা, মাইক্রোফোনটা বোধহয় ওইদিকে একটু। ওকে, আর আমার মনে হয় যে এই মাইক্রোফোনটা কি ঠিক আছে? ওকে, সো আমাদের কাছে সুমন ভাই একটু কিছু বলতেন যদি। না, এটা না, ওটা মনে হয় ঠিক না, এটা এই হ্যান্ড মাইকটা বোধহয় দিতে হবে। ওকে, কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ভৌতিক ব্যাপার স্যাপার এত আমরা কথা বললাম যে শুনতে অনেক কথা বলছি, কেউ শুনে। হ্যাঁ, আমরা তো পুরো 6টা গল্প বললাম একদম, শুনলই না, টাইমে চলে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি সুমন, ক্রিপ্টিক ফেট ব্যান্ডের। ফার্স্ট অফ অল একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আমার অনেক জ্বর। তো আমি আজকে কথা খুব একটা বলতে পারবো না। আজকে সাকিব আর জিবরান কথা বলবে আর আমি শুনবো। আর আরেকটা জিনিস, রাসেল একটু আগে আমাদের বিরিয়ানি খাইয়েছে, সো থ্যাংকস রাসেল ফর দ্য বিরিয়ানি। যদিও জ্বর দিকে মানে টেস্টটা খুব ভালো মতো পাইনি, নেক্সট টাইম যখন জ্বরটা ঠিক হবে তখন আরেকবার খাইলে তখন ভালো হবে ব্যাপারটা। এবং সুমন ভাই একটা জিনিস হয়তো সে শুনছেই এখন, আমাকে ইমেল করেছিলেন একজন, এবং একটা আমার নামটা এখন মনে নাই, তিনি বলছিলেন যে মানে আপনার সেই যে ইনভেস্টিগেশন যেটা লাস্ট করবেন সেটার জন্য সে বলছে যে অবশ্যই যাবেন, এবং সে দোয়া করেছে আমাদের আল্লাহ তাআলার কাছে যে কোনো ঝামেলা হলে যেন তার হয়, তারপরে যেন কোনো ঝামেলা হলে তার হয়ে কথা ঠিক না, কোনো ঝামেলা হওয়ার দরকার নেই, কোনো ঝামেলা আমরা চাই না। আমরা চাই সুন্দর মতো ইনভেস্টিগেশনটা শেষ করে ব্যাক করতে, বিকজ বহুত কিছু জমা দেওয়ার টাইম চলে এসেছে। আর ওই অনেকেই জিজ্ঞেস করছে, একটু আগে আমি ফেসবুকে ওয়ালে দেখলাম একজন বললো যে প্রোমো কোথায়, প্রোমো দেখার মানে ইউটিউবে আছে কিনা। ইউটিউবে এখনো প্রোমো যায় নাই, পরশুদিন যাবে ইনশাল্লাহ। প্রোমো আমরা অলরেডি দেশ টিভিতে জমা দিয়েছি, 3টা প্রোমো, রাইট সাকিব? না, দুটা। আচ্ছা, আমরা 2টা প্রোমো দিচ্ছি। এই প্রোমোগুলো আগের মতো বড় কিছু না, এটা জাস্ট ছোট কিছু আমাদের যে ফিকশন পার্ট গুলো আছে নাটকের কিছু কাট পিস একসাথে করে একটা কম্পাইলেশন, 30 seconds এর সামনে লাইক দ্যাট। তো ওগুলা দেশ টিভিতে আসবে শীঘ্রই, আর ইউটিউবে মোস্ট প্রবাবলি পরশুদিন রাত থেকে আপনারা দেখতে পারবেন হোপফুলি। বাহ, চমৎকার। জীবন ভাই তো আছে, আর সাকিব ভাই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মোটামুটি এখন কি কোনো ডেট হয়েছে? আমি আজকেও পেয়েছি অনেক। আমাদের ওই প্রবলেম হয়েছে কি, ওই একটা হচ্ছে যে আমার সবাই নবাবের নাতি, বাট রিয়েলিস্টিক প্রবলেম হচ্ছে এটা একটা হচ্ছে যে ইনভেস্টিগেশন যেটা শেষ করার কথা ওটা আমরা বিভিন্ন কারণে করতে পারছি না। আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে ফিকশন আমাদের আরেকটা বিশাল শুট করা বাকি আছে,
ওকে, তো ওইটা হয়ে গেল। অন্যগুলো আমাদের যেমন এডিটেড হয়ে গেছে, সেগুলো মিউজিক কাজ হচ্ছে, লুকিং ভেরি গুড মাশাআল্লাহ। অ্যারাউন্ড 1-1.5 মাস লাগবে অ্যাটলিস্ট, তার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের না হলে তো জানবে, না হলেও জানবে। হ্যাঁ সেটাই। আমাদেরকে ভূত পাগল লিখেছেন সুমন ভাই, গেট ওয়েল সুন, এবং আমাদেরকে আরো একজন লিখেছেন, তার নাম হচ্ছে আচ্ছা কি যেন ফাজিল পেতনি। ফাজিল পেতনি লিখেছেন সুমন ভাই, গেট ওয়েল সুন। একটা ফাজিল পেতনি কিভাবে আমাকে বলতে গেছে, ফাজলামি করছে না তো? ফাজলামি করছে আমাদের এরকম হতে পারে। তো শাকিব ভাই, আজকে একটা কিন্তু ঘটনা আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। আমাদের ওই ঘটনাটা বলি, ওই যে একবার সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, ওই একবার এরকম এক জায়গায় যাওয়ার কথা রাতে। আচ্ছা, 8 তলায় উঠতে হবে, গিয়ে দেখি যে এলিভেটর নাই, লিফট নাই, কি আর করা, অন্ধকারের মধ্যে আমরা সিঁড়িতে উঠছি, উঠতে উঠতে তারপর উপরে গেলাম, যাওয়ার পর অ্যাকচুয়ালি আজকে উপর উঠার পরে তারপর দেখলাম যে রাসেল দাঁড়িয়ে আছে, বলতে বিরিয়ানি খান, বিরিয়ানি খেলাম নাকি আর কি। ভৌতিক ব্যাপার স্যাপার না, অ্যাকচুয়ালি ব্যাপারটা বেশ নর্মাল। বাট একটা গল্প যেহেতু, ঘটনা যেহেতু শুনতে ঘটনা, মানে এই সময় জ্বরের পেছনে কোনো কাহিনী নাই আজকে? যে জ্বরের পেছনে হ্যাঁ অনেক, মানে কি বলবো, অনেক দুঃখজনক একটা কাহিনী আছে, হার্ট ব্রোকেন কাহিনী আর কি। ওকে, মানে ওটা বলা যাবে না, মন টন খারাপ, জ্বর আসছে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। শাকিব দোয়া করে, সবাইকে রাসেল বলো যে আমার জন্য একটু দোয়া করবেন। সবাই আমরা বলবো সেটা, যে সুমন ভাই যেন দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। কারণ সুমন ভাই অসুস্থ হলে বুঝতেই পারছেন যে আরো পিছিয়ে যাবে সেই ইয়েটা দেখার যে চান্সটা সেটা। শাকিব ভাই, গল্প ঘটনা আমরা যাবো এক বেশি একটা ছিল। শাকিব ওই বলবো নাকি গল্প? এখন আমরা অ্যাকচুয়ালি আমরা তো খুব বেশি জায়গায় যাইনি, 55+ টাইপের জায়গা হয়েছে বোধহয় এখন পর্যন্ত। 55 অনেক, হ্যাঁ, বাট এই আমার কথা হচ্ছে 55+ জায়গায় যদি ভূত থাকতো তাহলে তো আমাদের ভূতের শোগুলো সবাই হাসাহাসি করতো, সবাই জানে যে ভূত আছে সেটা। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা স্পেসিফিক কিছু জায়গায় গিয়ে আমরা কিছু জিনিসপত্র এক্সপেরিয়েন্স করছি যেগুলো আমরা এক্সপ্লেইন করতে পারিনি, নট নেসেসারিলি এটা ভূত, জিন বা এরকম কিছু। এখন আমরা তো যেসব এক্সপিরিয়েন্স হচ্ছে ওগুলো বলতেছি অনেকদিন ধরে। হ্যাঁ, এখন আমাদের কিছু বলতে গেলে তো বানায় বলতে হবে, এটা একটা অবস্থা। এই তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে সামনে কেউ একজন এবিসি টাওয়ারে একটা পা, আর ওই ল্যান্ডমার্ক বিল্ডিং এ আর একটা পা দাঁড়ায় আছে, বললো যে বার্গার কই, বার্গার মানে এখন যুগের সাথে তাল মিলে আর কি, মাছটা না হয়তো উপর থেকেই বললো ওয়েলকাম টু রেডিও ফুডতে। মানে অ্যাকচুয়ালি ওরকম ঘটনা টটনা আর কি সব ঘটনা আমরা এর আগে বলছি, কি কি বলি না আমাদের মনে নেই। অনেক সময় একই জিনিস রিপিট হয়ে যায়, এগুলো সবার রেকর্ডেড আছে শুনবে, তো আমরা রিপিট করলে ওরা বলবে যে তোমরা রিপিট করছো। হ্যাঁ সেটাই, হ্যাঁ এসএমএস চলে আসবে। আমরা যেহেতু রেকর্ডেড নাই সেটা আমরা যদি বলি ওটা আমাদের দোষ না, অ্যাকচুয়ালি। হ্যাঁ সেটাই, নিজের অজান্তে ফাঁকি মারার জন্য তো বলছি না, একদমই না, একদমই। তুমি একটা ভূতের গল্প বলো। আচ্ছা, আমার কাছে আচ্ছা একটা ঘটনা আছে, পড়ে ফেলি। আমার কাছে যে ঘটনাটা আছে সেটা লিখেছেন আমার নাম মাহনুন, আমি খিলগাঁওয়ে থাকি, এবং তিনি বলছেন প্যারানরমাল বিষয়গুলো আমি আগে কখনো বিশ্বাস করতাম না, কারণ নিজের চোখে কিছু না দেখে বিশ্বাস করা যায় না। আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা 2007 সালের। আমার তখন মাত্র এইচএসসি এক্সাম শেষ হয়েছে, কোনো কাজ না থাকার কারণে সারাদিনই বাইরে ঘুরে বেড়াতাম। আমার ফ্রেন্ডরা প্রতিদিন বিকালে ধানমন্ডি আটে আড্ডা দিতাম। আমার শরীর বেশি মোটা হয়ে যাওয়ার কারণে আমি বেশি হাঁটাহাঁটি করতাম। ওকে, এবং তারপর যে ঘটনাটা ঘটলো সেটা বলছেন যে আমরা ফ্রেন্ডরা প্রতিদিন বিকাল, আচ্ছা তারপরে বলছেন যে প্রতিদিন খিলগাঁও থেকে আমি হাতিরপুল হেঁটে যেতাম। একদিন দুপুরে আমি হেঁটে যাচ্ছিলাম গুলবাগ এলাকা দিয়ে, হঠাৎ এক লোক আমার হাত চেপে ধরে। লোকটা দেখতে পাগলের মতো, তার চুলটা অনেকটা হচ্ছে মানে জট লাগানো এবং জামা কাপড় ছেঁড়া এবং ময়লা। লোকটা আমাকে একটা আংটি দিয়ে বলে যে এটা তোর কাছে রাখবি, তোর কাজে লাগবে। আমি যেটা করলাম সেটা হচ্ছে তার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম এবং ওনার দেয়া সেই আংটিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। বিকেলে আড্ডা দিয়ে বাসায় ফিরছি,
ওই ঘটনা আমার মাথাতেও নেই। রাতে ঘুমানোর সময় আমি ওই লোকটাকে তবুও স্বপ্নে দেখলাম এবং লোকটা খুব ভয়াবহ কিছু কথা বলল আমাকে। আমি সেগুলো বলতে চাচ্ছি না। আমি এরকম প্রায় 4-5 দিন আমি সেম স্বপ্ন দেখলাম এবং দেখা শুরু করলাম। আমি তখনও কাউকে বিষয়টা বলিনি। এরপর নতুন প্রবলেম শুরু হলো। ঘুমানোর সময় কে জানি আমার গলা চেপে ধরে। এইরকম সমস্যা আমার আগে কখনো হয়নি এবং ছিল না। আমার পাশে আমার ভাই ঘুমাতো। আমার ভাইকে টাচ করলে আবার আমি ঠিক হয়ে যেতাম। আমি ধরে নিয়েছিলাম যে বোবা ধরেছে মনে হয়। এইরকম করে চললো কয়েকদিন। এরপর আবার নতুন সমস্যা হতে শুরু করলো। আমি লোকটাকে আমার বাসায় দেখা শুরু করলাম। বাসার সিঁড়িতে, ঘরের সোফায়, আমার রুমে, বাসার ছাদে প্রায় দেখতাম। আমি কয়েকবার চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বাসার সবাইকে ঘটনাটা বললাম, কেউ বিশ্বাস করলো না। আমি জ্বরে ভুগতে লাগলাম। লোকটা শুধু আমার দিকে তাকিয়ে থাকতো, কিছু বলতো না। এরপর আমাকে নিয়ে আমার বাবা এক হুজুরের কাছে গেলেন। হুজুর আমাকে কিছু রুলস বলে দিলেন, ওইগুলো নিয়ম মতো আমি মেনটেন করলাম এবং তারপরে আস্তে আস্তে ব্যাপারটা শেষ হয়ে গেল। এবং প্রায় বাসায় রাত 2টা-3টার দিকে আমি এখন পেরেক মারার শব্দ শুনতে পাই এবং দরজায় টোকা মারার শব্দ আমি শুনি। যদি আমার এক্সপেরিয়েন্সটা আপনাদের ভালো লাগে তাহলে শোনাবেন, এই আর কি। তো ঘটনা ছিল এরকম যে একজন লোক, অপরিচিত লোক, যার সাথে খুব মিসবিহেভ করার পরে সে এখনো ভুগছে আর কি। তার যদি এখন এইসব প্রবলেম চলতে থাকে, সে চাইলে আমরা কোন এক সময় ফ্রি টাইম পেলে ও বাসায় গিয়ে রাতগুলো থাকতে পারি দেখার জন্য কি সমস্যা হয়। ওকে, ইন্টারেস্টিং। আমার মাথায় এই মুহূর্তে একটা ঘটনা মনে আসছে, এটা একটু বলি। ছোট একটা ঘটনা, ভৌতিক কিছু না, বাট ইন্টারেস্টিং। আমার আমাদের পরিচিত একজন ফ্রেন্ড টাইপেরই, ওর একটা খুব খারাপ সময় যাচ্ছিল আর কি। মানে হি ওয়াজ ভেরি ডিপ্রেসড এবং খুব বাজে অবস্থা। তো সে এনিওয়েজ একটা সময় এসে সে ইয়ে করে, সে স্টুপিডের মধ্যে একটা কাজ করে। সে অনেকগুলো ঘুমের ওষুধ খায় আর কি, টু কমিট সুইসাইড অর সামথিং। এনিওয়েজ ওর কাছ থেকে পড়ে শোনা আর কি। মানে অ্যাকচুয়ালি যেটা হয় যে ও তখন একটা বাসায় থাকতো, ওর বাসার 2টা রোড পরেই আমাদের আরেকটা ফ্রেন্ড থাকতো। সে কোনো কারণে রাত্রিবেলা তার হঠাৎ করে কিছু একটা মনে হয়েছে যে সামথিং রং। ওকে ফোন দিচ্ছিল, আমাদের ফ্রেন্ডকে ফোন ধরছিল না। তখন সে ওর বাসায় যায় এবং ওই বাসায় ওই ছেলে একাই থাকতো। সো তখন এই ফ্রেন্ড যখন বাসায় যায়, ফ্রেন্ডের কাছে ফরচুনেটলি চাবি ছিল, তারা খুব ক্লোজ ফ্রেন্ড আছে। তো চাবি ছিল, সে চাবিতে দরজা ছিল। ফলে যখন রুমের মধ্যে যায়, রুমের মধ্যে গিয়ে দেখে যে সে উপর হয়ে শুয়ে আছে এবং তাকে তখন চিৎ করা হয়। করানোর পরে তাকে মানে ওই দেখে যে তার কোনো পালস টালস কিছু নাই। সে কিছুক্ষণ ট্রাইটাই করার পর বুঝতে পারছে কিছু হচ্ছে না। তখন সে কান্না শুরু করে যে ফ্রেন্ডটা মারা গেছে এটা করতে করতে। তখন ওগুলো এটা কি করলি বলে সে ওই বুকের মধ্যে জোরে মানে কিল দেয় আর কি, 2টা হারাচ্ছে। সাথে সাথে সে আবার এইভাবে একটা নিঃশ্বাস নেয়। তখন বোঝা যায় যে সে বাচ্চা। তারপরে যে হসপিটালটা বাকি সবকিছু তারপরে হয় আর কি, ছেলেটা বেঁচে যায়। তারপরে আমাদের সাথে যখন তার দেখা হয়েছে, যখন কথা বলছি, তখন আমরা তখন ফার্স্ট বলছিলাম যে তোমরা কোন ইয়ে দেখছো নাকি, ওই যে একটা টানেল দেখে অনেকে, হোয়াইট লাইট দেখে মারা যাওয়ার আগে, হলিউড বলে যেগুলো। মানে অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড যে সেভ করতে গেছিল, তার কথা হচ্ছে যে আমি 2-3 মিনিট কোনো পাওয়া আমি কিছুই পাইনি। আই থট হি ওয়াজ ডেড। হ্যাঁ, তো ও বললো যে অ্যাকচুয়ালি আমার কিছু মনে নেই, বাট যেটা হয়েছিল যে তার বিছানাটার পাশেই মাথার কাছে একটা সোফা ছিল। তার নাকি একসময় মনে হয়েছে যে সোফার মধ্যে একটা লোক বসা। তার ওই সময় কিছু মনে নেই, এই সিনটা মনে আছে আর কি। সোফার মধ্যে একটা লোক বসে, এটা যে সাফারি স্যুট টাইপের একটা জিনিস পড়তো না, খাকি কালারের, একসময় পড়তো, অনেক বেশি পড়তো। অফিসে যারা চাকরি রেগুলার 9টা-5টা করতো তারা খুব বেশি পড়তো। যে ওরকম একটা মোটা সোটা কালো মতন একটা লোক, মুখে বসন্তের দাগ এবং মোচ আছে এবং হাতে একটা ঘড়ি আছে। ঘড়িটার কথা বলছে যে ঘড়িটা ডান হাতে পড়া ছিল এবং ঘড়িটা অনেক ঢিলা, সিলভার কালারের। অনেক আগে সিকো 5 নামে একটা ঘড়ি পাওয়া যেত, অনেকে পড়তো, যেটা অনেক আগের কথা। ঘড়িটা পরে এবং সে বারবার হাত নাড়ছে এবং ঘড়ির দিকে তাকাচ্ছে, তাকে খালি ওকে বলতেছে যে তাড়াতাড়ি চলেন আপনার টাইম হয়েছে, তাড়াতাড়ি চলেন। এবং ব্যাপারটা নাকি তার কাছে খুবই ক্রিপি লাগছিল আর কি, যে মানে এটা ভয়ঙ্কর কোনো সিনই না, বাট তার কাছে খুব ভয় লাগছিল আর কি জিনিসটা দেখার পরে। তারপরে আলটিমেটলি যেটা হয়েছিল যে ওর
জ্ঞান ফেরার পর 2 দিন কিন্তু বেশ টাল ছিল, মোস্ট প্রবাবলি যে ঘুমের সাথে জানি না এটা কি অবস্থা হয়, বাট 2-3 দিন পরে সে যখন মোটামুটি সেন্সাস ছিল তারপরে তার সাথে আমাদের এইগুলো কথা হয়েছে। বাট একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ওই ছেলেটা যেরকম ছিল, আমরা সারা জীবন তাকে যেরকম দেখছি, অনেক বেশি ইন্ট্রোভার্ট, বেশি কথা বলে না, চুপচাপ, বাট ওই ইনসিডেন্টের পর থেকে তার মধ্যে একটা ভয়ঙ্কর একটা চেঞ্জ আসে। ভয়ঙ্কর একটা চেঞ্জ আসে, মানে ওর অ্যাটিটিউড, কথাবার্তা, আমি খারাপ করতে বলতেছি না যে জিন ধরছে, এগুলো কিছু না, ওর চিন্তা ভাবনা, ভিউজ, লাইফ নিয়ে অনেক কিছু বেশ ভয়ঙ্কর ধরনের একটা চেঞ্জ আসে, যেটা আমরা খুব অবাক হয়েছিলাম হয়তো এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে। বাট গল্পটা বললাম এই কারণে আমার কাছে খুব হঠাৎ করে মনে পড়লো আজকে, এবং ওই যে সোফায় বসার যে ওই ব্যাপারটা কিন্তু বেশ ভয়ঙ্কর হওয়ার কথা। যে এখন আমরা এটা না হয় শুনতেছি, বাট যে এক্সপিরিয়েন্স করছে, ও হ্যালুসিনেট করুক আর যাই করুক, ও তো নিজে চোখে দেখছে জিনিসটা, এবং এরকম একটা সময় তার কাছে ব্যাপারটা নিশ্চয়ই অনেক বেশি ভয়ঙ্কর ছিল। কেউ একজন বলছে যে আপনার টাইম হয়েছে, চলেন যাই, যে সময় কিনা সে মারা যাচ্ছে আর কি, অত কিছুক্ষণের জন্য মরে গেছে, আমরা জানি না আর কি। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ওকে, আসলে মানে এরকম ঘটনা আমরা মাঝে মাঝে শুনি, যেরকম সোফায় বা পায়ের কাছে বা চেয়ারে এরকম বসে থাকে, এবং মানে এই জিনিসগুলো খুবই ভয়াবহ লাগার কথা যারা এক্সপিরিয়েন্স করে সেই সময়। কারণ আমার ঘরের মধ্যে আমি জানি যে আমি একা আছি, সেই মুহূর্তে এরকম কাউকে দেখলে আসলে আমার তোমার মতো বেশ কিছু এক্সপিরিয়েন্স শুরু হচ্ছে কিরকম ভাবে। বেসিক্যালি এখন ওই যে মানে ডুয়ার ডাই ফেজ অফ ভূতিসাসী, তো এডিট করতে হবে, সো উই মুভড এভরিথিং টু ভূতি সেট কোয়ার্টার্স। মানে এই মুহূর্তে সাকিব আমার কামিং এন্ড গোয়িং। ওকে, সো আমার পুরো মিউজিক সেটআপ নিয়ে হয়ে চলে গেছে, ইনস্টল এডিটিং প্যানেল আছে, নেক্সট 2 মাসের জন্য আমরা ওটা এখানে আছি। সো সামথিং হ্যাপেন রিসেন্টলি, যেটা খুবই কমন, অনেকেরই হয়, তোমার কাছে আমি অনেক সত্যি, আমার লাইফে জীবনে হয়নি, মানে নেভার। ওকে, আমি কখনো না ঘুমাতে যাওয়ার সময় ভয় পেয়ে ঘুমাতে যাই না। আমি যত হরর মুভি দেখি হোয়াট এভার, বিকজ আমি ঘুমাতে যাওয়ার আগে আমার একটা 1 hour ডাউন টাইম থাকে। আচ্ছা, আমি যাই করতে থাকি, ইফ আই এম ওয়াচিং এ মুভি, ইফ আই এম টকিং টু মাই গার্লফ্রেন্ড অর হোয়াট এভার, আমি ফোন রাখার পরে বা মুভি দেখার পরে 1 ঘন্টা একটা মেন্টাল চেঞ্জ, মানে গিয়ার চেঞ্জিং ব্যাপার আছে। আমি একটু বই পড়ি, শুয়ে ওয়াইন্ড ডাউন করে ঘুমাই, তো বাই দ্য টাইম আই গো টু স্লিপ আমার মাথা আসলে ঘুম ছাড়া কিছু থাকে না। তো রিসেন্টলি এরকম এই সোমের বাসায় ঘুমাতে গেছি, এদের আমার ঘুমটা ভাঙছে খুব, মানে আমার রেয়ারলি এভাবে ঘুম ভাঙে। আমি খাটের একদম এই পাশে ঘুমাই, মানে এক সাইডে ঘুমাই আর কি। যে সাইডে ঘুমাচ্ছি আই ওয়াজ সর্ট অফ ফেসিং দ্যাট সাইড, যে সাইডে ঘুমাচ্ছিলাম আর কি, বাট নট ফুলি। And I don't remember whether আমি স্বপ্নটা দেখে ঘুম ভেঙেছে নাকি ঘুম ভেঙেছে বিকজ অফ ইট, মানে অ্যাজ ইট ঘুম ভেঙে কিছু দেখছি, নাকি I dreamt something and I woke up. ওকে, এটা আমার লাইফে হয়ই নেই, মানে যখন হয় তখন এত এত আনরিয়ালিস্টিক স্বপ্ন দেখি, I know that I dreamt something and I woke up. কিছুই দেখি নেই, খুবই সিম্পল। মানে মনে হলো যে আমি মাথাটা ধর ডান দিক থেকে বাম দিকে ঘুরালাম, ঘুরে চোখটা খুললাম, and I was telling this to সুমন ভাই আজকেই, যে আপনার বাসায় তো আমার জিনিসপত্র দেখা শুরু হয়েছে, I never see this thing. তার বলছিলাম যে মুখটা ঘুরালাম, তখন সবাই বলে কি দেখছো, একটা কালো লোক। ও আচ্ছা, মানে আপনি কিছু বলেন নাই তার আগে? আমি বলছি যে এরকম আপনার বাসায় উল্টা পাল্টা যে শুরু হয়েছে, আমারগুলো হয় নাই, বাট আমি আপনার ভাইবেন আমি ভয় পাইনি, কারণ আমি ভয় পাই নাই শুধু। তার বলছে যে আমি মুখটা ঘুরেছি, সবাই কি দেখছো, একটা কালো লোক দেখছো, একটু শ্যাডো টাইপের। হ্যাঁ, আমি এই মানে আই ডোন্ট নো, চোখ কখন খুঁজতে আমি যাই না, আমি জাস্ট ডান থেকে বাম দিয়ে নিচ্ছি, এন্ড আই স ঘর তো অন্ধকার, ওটা যে মুন লাইট হালকা জানলা দিয়ে পুরো হরর মুভি টাইপের আর কি। আচ্ছা, সামথিং ভেরি ডার্ক, একটা ম্যান শেপ শ্যাডো টাইপের হয়ে গেল। আচ্ছা, আমি এখন এই অ্যাঙ্গেল থেকে পুরো শ্যাডো, মানে আমি তো পুরো বডি দেখার কথাও না, তো ওইখানে আমার মনে হচ্ছে এটা কি ড্রিম ছিল নাকি। এট দ্য সেম টাইম মানে আই ডোন্ট নো ওয়েন আই ওক আপ, বুঝছো? ওকে, এটা আমার কাছে খুব মজা লাগছে। এবং এটা যাওয়ার পরে আমার ভয় লাগছে না, গেল তো, এন্ড দেন আই ফেল স্কেয়ার্ড। তারপরে কিছুক্ষণ ধরে ফালতু না, মানে ব্যাপারটা অতটা ফালতু না, কিন্তু মানে সুমন ভাই আবার বললেন যে মানে এখানে একটা প্রশ্ন আসলে আসে যে মানে কেন, মানে কিভাবে বললেন যে ওই যে কালো লোক বা এই ব্যাপারটা? অ্যাকচুয়ালি এই বাসাতে মুভিং করছি কত নভেম্বরের এন্ডে, উত্তরায় ডিসেম্বরের ফার্স্ট অ্যাকচুয়ালি। তো ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি এই বাসায় কোনো ইনসিডেন্ট আমাদের নাই, বাট এর আগে আমি যে বাসায় ছিলাম শেষের দিকে অনেক 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 ধরনের ইনসিডেন্ট হচ্ছিল। তো এই টাইপের জিনিসপত্র খুব কমন ছিল। তো আমি ওকে জিজ্ঞেস করছি এই কারণে, কজ right now I'm going through a very bad time, এবং according to
সামওয়ান কেউ একজন আমার একবার বলছিল যে আমার এই খারাপ টাইম গুলো যা সেটার সাথে এই সুপার ন্যাচারাল জিনিসপত্রের একটা কানেকশন থাকে, মানে ডিস্টার্ব করে আর কি, সেই কারণে মাঝে মাঝে খারাপ টাইম যায় আর কি। সো যেহেতু এই মুহূর্তে আমি একটা খারাপ টাইম দিয়ে যাচ্ছি, সো এই কারণে আমি সাকিবকে জিজ্ঞেস করলাম তুমি এই টাইপের কিছু দেখছো না, এই টাইপের জিনিসপত্র এক্সপিরিয়েন্স আমরা করছি আমার এর আগেও খারাপ টাইম আর কি। তো ওই জন্য জিজ্ঞেস করলাম এবং সাকিব বললো ওকে ফাইন আজকে বাসায় আমরা অ্যাকচুয়ালি এই কথাটা একটু আগে রিভিল করছি, মানে রিভিল হয়েছে আমরা যখন পাশের রুমে ছিলাম। আচ্ছা আচ্ছা, তখন বললাম যে আজকে বাসায় যাই, বাসায় দেখি অ্যাকচুয়ালি ঘটনাটা কি কিছু বোঝা যায়। তার মানে কি আমরা আপনারা সবাই আজকে এখান থেকে ওই বাসায় যাচ্ছেন এবং হেডকোয়ার্টারে আছেন? হ্যাঁ ডেফিনেটলি। এবং হেডকোয়ার্টারে গিয়ে এই ব্যাপারটার একটা সমস্যা শুনবে যে আমাদের ডিফারেন্ট ভাবে এফেক্ট করে ডিফারেন্ট তিনজনকে আমাদেরকে। যেমন ফিজিক্যাল হার্ম আমার সবচেয়ে বেশি হয় ইয়েতে, যেমন আই নো I'm on the right path, কারণ আমি কয়েকদিন কতগুলো ডিসিশন নিয়েছি যে I'm not going to let anything affect me. I'm going to work, কাজ করবো, আমার রেজাল্ট পেতে হবে। এটা সাথে সাথে আমার একবার বলেছিলাম আমার লেফট টায়ার এক্সপ্লোডেড, সেদিন আছে আমার পার্টনার যাকে হট সসের সাথে আমার প্রোডাকশন হাউস, আমরা সারা কাজ করে ওকে নামিয়ে দিতে আসছি, নিকেতনে থাকে, ফেরত যাচ্ছি, মাই কার লেফট টায়ার এক্সপ্লোডস, এত মানে বিরাট একটা হোল, আমি ড্রিফট করে আবার লেফটে চলে গেলাম। রাত্রে তো রাস্তা হেঁটে থেকে এই ড্রাইভ কত 60 to 80 কিলোমিটার, একই জিনিস, মানে আই নো, মানে আমরা জানি যে when this has to happen. ওকে। আর হচ্ছে আর আমাকে রিফাত এসএমএস করেছেন, রিফাত এসএমএস করে বলেছেন যে সুমন ভাই এলিফ্যান্ট রোডে কি কোনো হন্টেড হোটেল বা এরকম কিছু আছে? এলিফ্যান্ট রোড এটা হচ্ছে গিয়ে হন্টেড হোটেল ঠিক না, এক সময় গোল্ডেন গেট একটা হোটেল ছিল, এটা হচ্ছে ইয়ের দিকে ল্যাবরেটরির ওই টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা কলেজের অপোজিট ওইখানে ছিল। তারপর ওটা বোধহয় একটা আলরাজি মেডিকেল হসপিটাল বা কিছু একটা হয়, এই টাইপের তারপর কি জানি হয়। ওই হোটেলটা ওয়াজ ডেফিনেটলি হন্টেড এবং ওইটা নিয়ে আমরা একটা এপিসোড অনেক গল্প করেছিলাম, ওখানে আমরা অনেক গিয়েছিলাম, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছিল এবং রাত্রেবেলা মানুষজন মানে ওখানকার গার্ডরা একটা উইয়ার্ড জিনিস দেখতো, যে মাঝে মধ্যে দেখছে যে অ্যাকর্ডিং টু দ্যাম অ্যাপারেন্টলি তারা নাকি দেখছে যে বাইরে থেকে ওই যে দেয়াল বেয়ে কিছু একটা কালো রঙের একটা মানুষ টাইপের একটা কিছু উঠতেছে, যার কোনো মাথা নাই এবং পিঠের পিছনে দুটো চোখ বড় বড়, এটা নাকি অনেক সময় দেখছে, জিনিসটা বেশ ফ্রিকি। এবং ওই গোল্ডেন গেট যখন হোটেলটা ছিল ওই হোটেলের দোতলাটা বেশ বাজে ছিল, হন্টেড, মানে একতলা তিনতলা ঠিক ছিল, দোতলায় অনেক কাহিনী আছে। ওই আমি একবার বলেছিলাম যে ওখানে আমার এক ফ্রেন্ডরা থাকতো, ওই গোল্ডেন মালিক যারা ছিল ওদের ওই ডিরেক্টর ছিল কয়েকজন, অনেক ভাই, কোন দুজনের ফ্যামিলি থাকতো। তো ওরা বলতে এরকমও হয়েছে যে আমাদের ফ্রেন্ডের মা আন্টি যে উনি একতলা থেকে তিনতলায় যাবে, দোতলা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দোতলায় গিয়ে ওঠার সময় দেখে যে দোতলার সিঁড়ির প্রত্যেকটা স্টেপে একটা করে কালো বেড়াল তাকিয়ে আছে তার দিকে, মানে জিনিস কিন্তু অনেক স্পুকি, এটা খুব বিরাট একটা জিনিস, একটা বিড়াল দুটো বিড়াল দাঁড়া থাকতে পারে, প্রত্যেকটা স্টেপে থাকতে পারে, এটা থাকতে পারে। তো এই ধরনের অনেক জিনিসপত্র, এবং ওইখানে আমরা গিয়েছি মাঝে মধ্যে আবার এরকমও হতো যে একতলা থেকে তিনতলা যাওয়ার সময় সিঁড়িতে দোতলায় টার্ন নেওয়ার সময় আবার কখনো বেশ দুর্গন্ধ পাওয়া যেত, কখনো আবার খুব সুগন্ধি টাইপের একটা আতর টাইপের গন্ধ পাওয়া যেত। সো এবং রুমের ভিতরে আওয়াজ হতো। একবার আমাদের ফ্রেন্ডরা সবাই একসাথে বসে রাতে আড্ডা দিচ্ছিল, হঠাৎ করে তারা শুনে যে কেউ তুড়ি বাজাচ্ছে, মানে এইভাবে কেউ তুড়ি বাজাচ্ছে, এবং এটা হচ্ছে কানের পাশে, মানে কেউ তো নাই, আমরা এখন এই রেডিও করতে গিয়ে রুমে আড্ডা দিচ্ছি, হঠাৎ করে যদি আমরা মনে হয় কানের পাশে কেউ তুড়ি বাজাচ্ছে, ব্যাপারটা যেটা হবে আমরা তাকে তো এই টাইপের জিনিসপত্র। আরেকবার খুব লম্বা একটা প্যাসেজ ছিল, বিশাল লম্বা, একবার এক কাজের ছেলে এরকম দোতলায় গিয়েছিল, দোতলায় দু একটা রুম ছিল, ওইখানে ওই যে সাইদ ভাই, তারপরে আরো বেশ তখনকার আমলের রকস্টার ইন্ডিয়া ওয়ার্ল্ড গিটারিস্টরা তখন একটা রুম ছিল, ওখানে আড্ডা দিত সবাই। সো কোন এক সময় কাজের একটা ছেলে, না কাজের ছেলে না, ওই জুয়েল গেছিল, ওই যে গিটারিস্ট এখন মাইলসের ওপরে গেছিল, ওরাও ওইখানে থাকতো। যাওয়ার পরে প্যাসেজের অনেকখানি যাওয়ার পরে হঠাৎ করে তার মনে হয়েছে কি প্যাসেজের লাস্ট মাথায় কেউ একজন আসতেছে দৌড়ায়, বেশ জোরে দৌড়ে আসা শুরু করছে, কিন্তু ওইখানে কেউ নাই, কারো থাকার কথা না। তখন সে উল্টা করে দৌড় দেওয়ার ভয় যখন করতে, তখন বুঝতে কোন একটা জিনিস খুব জোরে দৌড়ে আসছে, সে ভাই ভাই আবার তিনতলা চলে গেছে। এই ধরনের অনেক কিছু হয়েছে, এবং তারপরে আলটিমেটলি একবার একজন লোক এসে ওই বাসার থেকে কোন ওই দোতলায় কোন একটা ফ্লোরের ওই যে কমরের উপরে যে জায়গাটার মধ্যে পানিটা স্টোর করা থাকে, হাউজিংটা ফ্লাশ ট্যাঙ্ক, যেটা ফ্লাশ ট্যাঙ্কের ভেতর থেকে, ওই ফ্লাশ ট্যাঙ্ক আগেগুলো তো অন্যরকম ছিল, উপরে থাকতো যে চেইন যেটা বাইরে হতো, উপরের ওটা ভেঙে ওটার ভিতর থেকে অনেকগুলো তাবিজ এবং আরো জিনিসপত্র বের করছিল। সো দ্যাট প্লেস ওয়াজ রিয়েলি ব্যাড ওই সময়। এবং আমরা একবার গেছি দুপুরবেলা ফাইজলামি করে, স্কুলে থাকতে অনেক আগের কথা,
এবং আমরা সব রুম গুলো দেখতেছিলাম, এই রুমে ভূত আছে না নাই, এই রুমে ভূত আছে না, দরজা খুলে আর লাগে করতে। একটা সময় একটা রুমে আমাদের ফ্রেন্ড ছিল, সে দরজাটা খুলতে চাচ্ছিল, আমি বললাম যে এই বলতেছে দরজাটা খুলতে গিয়ে বলতেছে যে এটা লক, এটা তো লক, এটা খুলতে পারতেছে না। আমি বললাম যে না এটা লক না, একটু আগে আমি দরজাটা দেখছি, দরজাটা খোলা, আমি ভিতরে দেখে আসছি কিছু নাই। তখন বললাম যে না আসুন তুমি এটা দেখো না, এটা লক। আমরা এটা হইতে হবে না বলে আমরা ধাক্কা থেকে শুরু করছি এবং বুঝলাম যে জিনিসটা লক, কেউ বাইরে থেকে লক করে দিচ্ছে এই জিনিসটা। ইট ওয়াজ প্রিটি মাচ ইন্টারেস্টিং। আর এগুলো তো আমরা ছোটখাটো জিনিসপত্র, আরো অনেক কাহিনী ছিল, আমার সব মনেও নেই। ওটার আরেকটা কাহিনী হচ্ছে কি, ওইখানে ওই হোটেলে 3টা সুইসাইড হয়েছে। একই হোটেলে 3টা সুইসাইড, 2টা বোধ মোস্ট প্রবলি হয়েছিল গলায় দড়ি দিয়ে, আরেকটা হয়েছিল ছাদের মধ্যে এক ছেলে গায়ের মধ্যে পেট্রোল দিয়ে আগুন জ্বালায় মারা গেছে। 3টা সুইসাইড হয়েছিল ওই জায়গাটা, বেশ মানে বাজে এরকম অবস্থা ছিল। সেখান থেকে মানুষজন কেউ সিঙ্গেল, কেউ হঠাৎ করে যদি আসে রুম ছেড়ে, তখন তারা অনেক জিজ্ঞেস করে দিত যে কে আপনি, কোথেকে আসছেন, কেন নেবেন, মানে তখন এই ধরনের প্রবলেম ছিল। ইনফ্যাক্ট এই হোটেলটা হওয়ার আগে যখন ওই যে কনস্ট্রাকশনের কাজ চলছে, ফাউন্ডেশনের জন্য মাটি গর্ত করে ওখানে একটা পুকুর টাইপের ছিল, ওখানে আমাদের 2টা ফ্রেন্ড, মানে ওই যে সবাই কাজিন ছিল আর কি, মালিকের ছেলেরা, ওরা দেখছিল যে মাটির মানে পুকুরের মতন একটা জায়গা ছিল, ওটার নিচ থেকে হঠাৎ করে কলসি টাইপের একটা কিছু বেশ কিন্তু গ্লো করতেছিল আর কি, ওটা উইছাবার নিচে চলে গেছে, এই টাইপের একটা জিনিস তারা দেখছিল। সেটা নিয়ে কথা বলছিল, তখন কেউ পাত্তা দেয় নাই, বাট ডেফিনেটলি আমার মনে হয় ওখানে একটা কিছু ছিল সামথিং। তো আমার মনে হয় যে অনেকেই জানে এই ব্যাপারটা। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে জেনি আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন রিজভি, এসএমএস করেছেন আসলাম, ভূতোগ্রাফার, আচ্ছা মানে ফটোগ্রাফারের মতো আর কি, ভূতোগ্রাফার, ওকে, বিরিয়ানি ভূত এসএমএস করেছেন, ফ্রিক শো সুমন ভাই, এবং তিনি বলছেন মগবাজার কি কোনো হন্টেড প্লেস আছে কিনা, প্লিজ আমার এসএমএসটা রিপ্লাই দিবেন, জিজ্ঞেস করেছে এটা। এবং আসলে কি মগবাজারের হন্টেড প্লেস আমি যাই না, বাট ওখানে একটা ইন্টারেস্টিং বিল্ডিং আছে যেখানে আমি ওইভাবে প্ল্যান করছি যাওয়ার, বাট লং বিফোর থেকে আর কি, বিফোর ভূত ইস্টার মনে দ্য বিল্ডিং লুকস ব্লাডি উইয়ার্ড। ইটস আমি বলি এই বাংলা মোটর থেকে মগবাজার যাওয়ার কথা আর কি, হাতের বাম দিকে। এটা অনেক আগে, মানে আমি লাস্ট বিল্ডিংটা দেখেছিলাম বোধ হয় মিড 90s বা লেট 90s এর। ওকে, ওখানে আছে কিনা জানি না, ভেরি উইয়ার্ড একটা বিল্ডিং। ইটস ইমাজিন মানে একটা স্কোয়ার বিল্ডিং এর যদি মাছ মানে এক সাইড থেকে, আমি এটাকে কিভাবে ডিসক্রাইব করবো বুঝছিলাম, মানে 4 কোণ একা ধরলাম, একদম একটা স্কোয়ার বিল্ডিং, এক সাইড থেকে ধরো মাঝামাঝি থেকে একটা ছোট্ট রেক্টেঙ্গেল বের করে ফেললো বিল্ডিংটা। ওকে, সো ইটস লাইক এ ইউ শেপ বিল্ডিং টাইপের, মানে স্কোয়ারিশ ইউ শেপ। আচ্ছা আচ্ছা, মানে মাঝখানটা খালি, মানে বুঝতে পারছি, 2টা উইং আছে, মাঝখানে খালি, আবার পিছন দিকটা জয়েন করা আছে, বুঝছো একদম। এবং এই বিল্ডিংটা আমি যখনই ক্রস করেছি, আর আমি তখন রিক্সা দিয়ে চলাফেরা করতাম, গাড়িটা ছিল, স্টুডেন্ট মানুষ ছিলাম, যখনই ক্রস করেছি এবং আমার সাথে কোনো ফ্রেন্ড থাকতো বা আমি একাই থাকতাম, ধরো একদম একদম মানে ফাটায় রোদ আসতে ধরো, মানে একদম গ্রীষ্মকাল ওই বিল্ডিং দেখে মনে হতো কি বিল্ডিং এর ভিতরে কখনো রোদ ঢোকে না। আচ্ছা, ভিজুয়ালি আমি জানি আশেপাশের বিল্ডিং এর জন্য হয়তো, সামনের দিক পুরো খালি ছিল, ইট ওয়াজ রাইট অন দ্য মেইন রোড। ওখানে দেখে মনে হতো যে সবসময় ছায়া, অলওয়েজ ছায়াতে। আর এটা অনেক পুরনো বাসার মতো দেখতে, মানে এটা অ্যাটলিস্ট 1960s আগে আর কি, মানে ইট ক্যান বি মোর লেস, মানে আর্কিটেকচারটা অনেক পুরনো। আচ্ছা, বুঝলো, মানে এইসব বিল্ডিং কলকাতা অনেক দেখা যায়। ওকে, মানে দেখলেই বুঝবে আর কি ওই বিল্ডিং। আই ডোন্ট নো দ্যাট বিল্ডিং ইজ স্টিল देयर। আচ্ছা আচ্ছা, তাহলে তো মুশকিল। ওটা যদি থাকে তাহলে whoever send the SMS go and check it out। ওই বিল্ডিংটা দেখে কেন জানি মনে হতো যে এখানে সামথিং weird is happening। যখন আপনি বলেন আমার তখনই মনে হচ্ছে যে মানে কালকে যে যদি দেখা যেত তাহলে খুব ভালো হতো জিনিসটা, সত্যি সিরিয়াসলি। আচ্ছা, আমাদেরকে এসে এসএমএস করছেন খিল ক্ষেত্রে কোনো, আচ্ছা এখন শুরু হয়ে গেছে আর কি, খিল ক্ষেত্রে কিছু আছে না? আমরা পুরো বাংলাদেশে ভূতই আছে, মানুষ নেই। আমরা অ্যাকচুয়ালি মানে এখানে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা যদি ঢাকা শহরের মধ্যে কোথাও যাইও, ঢাকা শহরের মধ্যে বা বাইরে, আমরা কিন্তু অ্যাকচুয়াল প্লেসটা কোথায় বা অ্যাকচুয়াল এটা কখনোই বলি না। আমরা যতবার ইনফরমেশন দিয়েছি এই যেগুলো আমরা চেঞ্জ করছি, আমরা এখানে চাওয়া মারছি, আমরা অ্যাকচুয়াল জায়গাটা বলি না। সো যদি থাকেও আমরা তো বলতে পারছি না। হ্যাঁ, একবার আমি জাস্ট বলছিলাম যে ধানমন্ডি 27 নম্বর একটা বাসা আছে, ভয়াবহ কাণ্ড, ওটা নিয়ে অনেক কাণ্ড হচ্ছে ভাই। এরপরে আমার কাছে ফোন কল আসছে, ভাই আপনি কি বলছেন না বলছেন, এখন সবাই ডিসকাস করে। এরপর থেকে আমি কানে ধরছি যে না, আমাদের মানে কি বল, মানে আমি তারপর থেকে অসংখ্য ইমেইলই পেয়েছি এরকম যে ভাই আজকে গেছিলাম,
এর মধ্যে অনেকে হচ্ছে না ওখানে আসলে কিছু নাই, আর অনেকগুলো SMS যে ভাইয়া SMS বলছে ইমেল, অনেকগুলো ইমেল এরকম যে ভাইয়া ওখানে তো আসলেই আছে এই ব্যাপারটা। তারপরে আমি নিজে যখন আমি গেছিলাম, যাওয়ার পরে দেখছি যে ওই বাসা বা ওই রাস্তার আশেপাশে কয়েকটা জায়গায় বেশ কিছু রেস্টুরেন্ট এগুলো আছে, মানুষজন বিরক্ত আর কি, মানে এগুলো প্রশ্ন তারা অনেক শুনেছে এর আগে, মানে এরকম অবস্থা। কিন্তু এই তাবিজ ব্যাপারটা যে শুনে বলছিল যে কি গোল্ডেন গেট হোটেলে তাবিজ টুজ পাওয়া গেছে, স্ক্যারি বিকজ কয়েকদিন আগে আমার অফিসে তাবিজ পাওয়া গেছে। আচ্ছা, আমার সাথে কিছু না, এটা বেসিক্যালি ওয়ান অফ মাই বসেস, বলবো না কে, তো ওয়ান অফ মাই ফ্রেন্ড, সে ও চেয়ার চেঞ্জ করবে, নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছে আমার ফ্রেন্ড নেভিল। আচ্ছা, তখন সে এক্সিকিউটিভ ডিরেক্টর চেয়ার চেঞ্জ করতে হবে। তো সেই গিয়ে আমার ওয়ান অফ মাই বসদেরকে বলছে যে আমার চেয়ারটা, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই চেয়ার। হ্যাঁ, এটা এক্সিকিউটিভ ডিরেক্টর চেয়ার লাগবে, আমার তো এখন একটা এক্সিকিউটিভ চেয়ার আছে, আমার একটা মোর বসি চেয়ার বা না, এগুলো মানে বেশি মানে একটা ব্যাটার চেয়ার, তো আরামের চেয়ার চাইছে। তো যে বসকে বলছে, তো ওই বস বলছে দেখো কেন, ভালোই তো, আমার বাসায় কিছু চেয়ার টেয়ার আছে, আমি ওগুলো নিয়ে আসছি, তো তোমাকে ওখান থেকে তোমরা চুজ করো। তার বাসা থেকে কিছু চেয়ারটা আনা হয়েছে, তো ওগুলো আমার ফ্রেন্ডের পছন্দ হয়নি, বলছে না এটা দরকার নেই, ঠিক আছে আমি যেটা আছে ওটা দিয়ে বসছি। তারপরে আমার বস বলছে তুমি কি টাইপের চেয়ার চাইছিল, তারপরে একটা ছবি টবি দেখানো হয়েছে, খুব সুন্দর চেয়ার আনা লাগে। তারপরে ও কিছু জানে না। তো কয়েকদিন পরে সে দেখে যে বসের চেয়ার চেঞ্জ করা হচ্ছে, এবং ওই নতুন চেয়ার দেওয়া হচ্ছে, বসের চেয়ার চেঞ্জ করে। হ্যাঁ, তখন সে গিয়ে বললো যে কি হলো বস, আপনি why are you changing your chair? Because উনি বলছিলেন she is very that boss is very comfortable in that chair. তো তারপরে বের হলো যে ওই চেয়ারটা উনি বলছিলেন যে আমার চেয়ার আমি এত বছর ইউজ করছি, ভেরি কমফোর্টেবল বলছিলেন, তারপর হঠাৎ দেখা যায় উনি নিজেই চেঞ্জ করছেন। তারপরে বের হলো যে আমি এক্স্যাক্টলি ভুলে গেছি কেন, বাট ফর সাম রিজন ওই চেয়ারটা ছিঁড়ে গেছিল না কি জানি, সামথিং ওয়েন্ট রং ইন দ্যাট চেয়ার। আচ্ছা, এন্ড তারপরে ওই লোকজনকে আনা হয়েছে, মানে দেওয়া হয়েছে চেয়ারটা টু ফিক্স করতে গিয়ে নাকি তারপরে তাবিজ বেরোছে। ও মাই গড। তো তাবিজ বেরোছে, তো এটা এখন উই স্টিল ডোন্ট নো, মানে এটা নিয়ে আর ফার্দার ইনভেস্টিগেশন হয়নি। আচ্ছা, এইখানে একটা কথা বলছি, তাবিজ রাখার যে ব্যাপারটা, এটা কি কাউকে গিয়ে রাখতে হয়, মানে নাকি এটাও ঠিক মানে পাঠিয়ে দেওয়া যায় বা এরকম কিছু? এইগুলোই উনি আমাকে জিজ্ঞেস করছিলেন। অ্যাকর্ডিং টু সাম পিপল, কেউ বলে যে এটা নাকি যারা এটা করে জিন নাকি গিয়ে ওরকম স্পেসিফিক জায়গায় রাখা, এরকম কিছু জায়গায় রাখি যেখানে একটা মানুষের পক্ষে হুট করে রাখা পসিবল না। মানে আমরা একবার একটা এপিসোডে বলেছিলাম যে আমরা খাটের পায়ার ভিতরে ফাঁপা জায়গার মধ্যে 4 জায়গায় 4টা, ঢাকার বাইরে একটা জায়গার কথা বলেছিলেন। এই ধরনের উইয়ার্ড জায়গায় এগুলো কে, মানে খাটটা তো বানানোর আগে তার আবিষ্কার ঢোকানো হয় না, একদমই না। তো এই জিনিসগুলো ইন্টারেস্টিং। তাবিজ ওয়াজ ফাউন্ড অ্যাপারেন্টলি মানে পুরো সিটের মধ্যে একদম। এটা আজও তো এই চেয়ার খুলে আরমান, আমি রেডিও ফুটিতে আছি এখন, ভূতে না একটা এসেন্স। So we don't know, nobody knows how the tabiz got in. And পরে এখন আমি বললাম যে আন্টি আমরা নাম বলেই দিচ্ছি বারবার, বসকে বলছি যে আপনি এটা জিজ্ঞেস করেন যে হাউ ডিড গেট দেয়ার। তার মধ্যে তোমার কিছু না, আমরা তো ওই রকম ইনভেস্টিগেটর না। আচ্ছা, এখন এটা ফিজিক্যাল ইনভেস্টিগেশন লাগবে। তারপরে উনি বলছে না থাক, বিকজ শি ইজ লাইক আই ডোন্ট নো ইফ দিস ইজ ম্যালিগন্যান্ট তাবিজ নাকি প্রোটেক্টিভ তাবিজ। তো ওটা এখন আমরা জানি না, বাট দ্য গুড থিং ইজ নট দেয়ার এনিমোর। কিন্তু এটা খুলেও দেখেননি কি হয়েছে আমি জানি না, এটা ভালো তাবিজটা খুলে দেখতে পারলে বোঝা যেত এটা অ্যাকচুয়ালি কি ভালো নাকি খারাপ বা কি সিচুয়েশন, অথবা এমনি কারো তাবিজ ওখানে পড়েছিল কিনা ওটা দেখা যেত। বাট খারাপের কিছু থাকলে এটা অ্যাকচুয়ালি উচিত মাটির মধ্যে পুঁতে ফেলা বা পুড়ে ফেলা বা ফেলা যাবে, মানে এগুলো এমনি ওপেন কোথাও রাখা উচিত না। মানে একটা কোয়েশ্চেন শুনলে মানে আমার ইন্টারেস্টিং লাগে যে মানুষজন তাবিজ দেয়, I mean, obviously there's some sort of power to it and manipulation power to it, ঠিক না? তাহলে মানে ভালো কথাটা কি কোন সময় আসবে ইয়েতে? I don't think so. না, ভালো কাজের জন্য মানুষজনের গলা তাবিজ পড়ে। হ্যাঁ, বাট কেউ যদি রেখে যায় না জানায়, that I don't think is... না জানা করতে পারে, যেমন উনি ইজ নট দ্য টাইপ অফ পারসন যে তাবিজ পড়বে, এগুলো বিলিভ করবে, বুঝছো? তো আমি হয়তো জানি, আমি জানি তুই তো পড়বি না, বাট আমি জানি তুই এখানে সারাক্ষণ থাকো, তো এখানে আমি একটা কিছু দিয়ে দিলাম। রাইট, ব্যাপারটা এরকম হতে পারে। আচ্ছা, আমাকে এছাড়াও অনেকেই SMS করেছেন এবং অনেকে যে এই সমস্ত তাবিজ এবং ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত কথা বলছেন। আমাকে জুয়েল SMS করেছেন, তার SMS টা পড়ার জন্য রিকোয়েস্ট করেছেন, আমি পড়ে ফেললাম। এছাড়াও আমাকে SMS করেছেন
আচ্ছা, এবার SMS করেছেন আমাকে, নিহাল SMS করেছেন, হিরক SMS করেছেন খুলনা থেকে। আচ্ছা, জিবরান ভূত নাজিমউদ্দিন রোডে। আচ্ছা, ইন্টারেস্টিং ইমেল পেলে তো পড়ো, রাইট? হ্যাঁ, পড়ি। আমাকে একটা ছেলে অনেকদিন ধরে ফেসবুকে বলছে যে সে আমাকে একটা স্টোরি বলবে, আমি আর টাইম দিতে পারছি না ওকে যে স্টোরিটা শুনবো। তাহলে ওই যে ভূত সেটাই ওকে বলে দিই যে এখানে পাঠিয়ে দাও, রাইট, বা দরকার হলে তুমি ডাকতেও পারবে, রাইট, একদম। মানে যদি সেরকম মানে স্টোরিটা ওরকম থাকলে বা যে আসতে পারে, ভালো স্টোরি যে যখন আসতে পারে তখন আবার তাকে কল করিয়ে চলে আসে, একদম সেটাই। তো আমি তাহলে বলে দিই একবার যে আপনারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলবেন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর যারা ইমেল করতে চান তারা করবেন ভূত FM BHOOTFM@radiofurti.fm। এখানে আপনারা ইচ্ছা করলে আমাদেরকে ইমেল পাঠিয়ে দিতে পারেন এবং ইমেলের সাথে অবশ্যই আপনাদের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না, রাইট? তো আর কিছু তো ব্রেক নিলে ভালো হয়, একটা ব্রেক নিলে ভালো। আচ্ছা, SMS আমাকে 20 মিনিট। আচ্ছা, স্টোরি আছে ওকে। না, তাবিজের কথা শুনতে শুনতে আই অ্যাকচুয়ালি রিমেম্বার সামথিং। আমার বাসাটা যে জায়গাটাতে, তার আগে বলি যে উনি হচ্ছেন ডাক্তার শিহাব, আবার কথা বলছেন আপনাদের সাথে। আমার বাসাটা যে জায়গাতে, সেখানে আসলে আগে একটা পুকুর ছিল, ডোবা ছিল পুরো এলাকাটাই। তো আমরা যখন বাসাটা করলাম, বাসা করার পরে উই মুভড ইন এবং অনেক প্রবলেম হতো। তো একবার আমরা একদিন একটা হুজুরের কাছে গিয়েছিলাম এবং উনি আমাদেরকে বলছিলেন যে, মানে উনি আমার আত্মীয় হন, তিনি আমাকে বলেছিলেন যে তুমি তোমার ছাদে অনেকগুলো ফুল গাছ আছে, তুমি বেশ কয়েকটা ফুল গাছ উঠায় ফেলো। আমি বললাম কেন? তিনি বললো তোমাদের ফুল গাছগুলোতে অনেকগুলো তাবিজ আছে। এবং আমি গিয়ে যখন বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি আমার অনেক ফুল গাছ বা আমার ছাদে ফুল গাছগুলো যখন একটা একটা করে উঠালাম এবং আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, প্রত্যেকটা ফুল গাছের নিচে কিন্তু তাবিজ ছিল, টবের ভিতরে প্রত্যেকটা ফুল গাছে তাবিজ ছিল। এবং দিস ওয়াজ ওয়ে ব্যাক অলমোস্ট 11 years ago। তারপর থেকে যে জিনিসটা হলো যে আমি হঠাৎ দেখতাম কি আমার বাসার মানে কিছু না, আমার রুমের যে দরজার ঠিক উপরে এমন একটা জায়গাতে, একটা কর্নারে হঠাৎ করে একদিন চোখ খুলে যে একটু সাদা, আমি বেশ কয়েকদিন দেখলাম সাদা। প্রথমে মনে হলো যদি ময়লা বা কোন একটা পোকামাকড় বা সামথিং। একদিন কেন যেন মনে হলো যে মেবি আই শুড টেক এ লুক ইনটু ইট, গেট ইট আউট ইভেন ইফ ইট ইজ আ ফাঙ্গাস। আমি একটা ফোর্সেপ দিয়ে ওটা টানলাম, টেনে বের করে দেখলাম ইটস আ রোল অফ পেপার। এবং পেপারটা যখন খুললাম, পেপারটার ভিতরে একটা ক্রিসেন্ট্রিক একটা দাগ ছিল এবং সেটার ভিতরে আপনার বেশ কিছু জিনিস লেখা ছিল, বাট দ্যাট ওয়াজ নট অ্যারাবিক। বিকজ আমরা তো সবাই কোরআন শরীফ পড়েছি, আমি জানি হোয়াট ইজ অ্যারাবিক। দ্যাট ওয়াজ নট অ্যারাবিক। এবং জিনিস থেকে এই যে রোমান টাইপের কিছু জিনিসপত্র লেখা থাকে মাঝে মাঝে, কোনো কোনো তাবিজে দেখেছি। মানে অ্যারাবিক ছিল না, কি ছিল? হিব্রু। হ্যাঁ, মানে আই অ্যাকচুয়ালি লুকড ইনটু ইট বিকজ ঠিক তখনই আমরা ওই অ্যারাইভাল যে একটা সিডি বেরিয়েছিল না, ওটা বেশ প্রচলনা ছিল। তো ওটা দেখার পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো, ইফ ইটস নট অ্যারাবিক, ইটস নট বাংলা, ইটস নট রোমান, মানে হোয়াট ইজ ইট? হঠাৎ করে একদিন, মানে আমি একটা পরে আই বার্নড ইট আউট, এটা পুড়িয়ে ফেললাম আমি। হঠাৎ করে একদিন আমি যখন দেখলাম ইটস হিব্রু, আই কেম অ্যাক্রস আ হিব্রু পেজ এবং আই অ্যাকচুয়ালি সেড ইট ওয়াজ হিব্রু। এবং ওটার পরে আবার আরেকদিন আরেকটা পেলাম, সেটা হচ্ছে আমি বাসায় ছিলাম আমার বাবা মার রুমে, হঠাৎ করে নিচে থেকে আমার গার্ড ফোন দিল আমাকে, স্যার একটা তাবিজ পাওয়া গেছে। আবার ইট ইজ ভেরি অ্যাবসার্ড, বিকজ ওর সাথে কখনো এগুলো নিয়ে আলাপ হয় না কারোর সাথে। তাবিজ পাওয়া গেছে কোথায়? স্যার আমার আপনাদের বাসার সামনে একটা যে আম গাছ লাগিয়েছেন, আম গাছের ডালের সাথে লাগানো। তা আমি সাথে সাথে নিচে গেলাম, নিচে গিয়ে বলে স্যার আমি তাবিজটা খুলি নেই। কেন খুলো নেই? স্যার এটা যদি কিছু হয়। তো আমি সাথে সাথে তাবিজটা খুলে ফেললাম, খুলে আই কেপ্ট ইট ইন মাই পকেট এন্ড অ্যাকচুয়ালি কমপ্লিটলি ফরগট অ্যাবাউট ইট। 1 মাস পর আমার একটা মামার সাথে দেখা হলো, উনি হাফেজ, ওনার বাবা একজন মুফতি, দুঃসম্পর্ক আত্মীয়। তো মামাকে আমি বললাম যে মামা আমার কাছে একটা জিনিস আছে, আই ওয়ান্ট টু শো ইট টু ইউ। তো মামা সেটা দেখলো, দেখার পর আমাকে বললো যে একটা নাম বললো, তুমি এই নামে কাউকে চিনো? না, আমি এই নামে কাউকে চিনি না। তো বললো ঠিক আছে, তুমি আমার সাথে 1 সপ্তাহ পরে কথা বলো। 1 সপ্তাহ পরে উনি কল মি ব্যাক। এটা ছিল আপনার একটা পরীর নাম এবং এটা একটা বিয়ের ব্যাপারে একটা তাবিজ দেওয়া হয়েছিল আমাদের বাসায়, উইথ আ গাই হু ইজ 23 years old। আমার পুরা বাসায় আই এম দ্য অনলি পারসন হু ইজ 23 years old।
তো ওটার পরে মামাকে বললাম যে মামা মানে হাউ অ্যাবসার্ড ইজ দিস, বিকজ একটা পড়ি তুমি কিভাবে বুঝলা? উনি তখন বললো যে উনি একজন হুজুরের কাছে গিয়েছিলেন এটা নিয়ে, এবং এটা নিয়ে যখন সার্চ করলো, লেবাননে একজন জিন বাদশা আছে, সেই জিন বাদশার একজন আত্মীয় সেই বাসায়, এই আমাদের যে বাসাটা ছিল ওই বাসায় থাকতো, ওই জায়গাটায় তার বাসা ছিল। যখন আমরা বাসা করলাম তখন বাসাটা নষ্ট হয়ে যায়। তো ওরা তখন এখানে আসছিল প্রবলেম করার জন্য, এবং তখন আরেকজন হুজুর এসেছিলেন যিনি বাসাটা বন্ধ করে দিয়ে গেছেন, তো তখন চলে গিয়েছিল। তো তখন উনি আসেন নাই, কিন্তু রিসেন্টলি হি কেম। উনি আসার পরে উনি আমাদের তখন, and we were having actually a very bad time, মানে talking financially, medically, সবাই অসুস্থ ছিল বাসায় বেশিরভাগ মানুষ, and we were having a very bad financial time. ওই সময়টায় উনি আসছিলেন এবং এসে উনি তখন ঠিক করছিলেন যে we have to get rid of the problem, I have to get married to his granddaughter. মানে it was a very absurd and weird story, and every time I think about it, this is the first time I'm saying it, আমি আরেকবার বলেছিলাম আমার একটা ফ্রেন্ডকে, and they laughed. মানে ওটার সমস্যা কি ছিল যে ওই সময়টা যখন, মানে আফটার আই ফাউন্ড দিস, তারপর তো কিছু স্টেপস নেওয়া হয়েছিল, বাট ওই সময়টা যেটা হতো কি, যখন আমি গোসল করতে যেতাম, মানে ওই থেকে শাওয়ার, হঠাৎ করে মনে হতো কি যে চোখ বন্ধ, আমি মানে লুকিং ফর সোপ ওর লুকিং ফর সামথিং, তো চোখটা বন্ধ ছিল, তো হাত দিচ্ছি, মনে হচ্ছে কেউ যেন আগিয়ে দিচ্ছে। এটা বেশ ভয়াবহ এক্সপেরিয়েন্স এটা, মানে ওরকম অনেক কিছুই হতো বাসায়। এবং ইভেন ইফ ইউ গো নাও, কয়েকদিন আগে আমার ছোট ভাই হিজ গিভিং হিজ A-level এক্সামস, ও মাঝখানে অনেক প্রবলেম ফেস করছিল। আমার ছোট ভাই ইজ মিউজিশিয়ান, সারাদিন বাসার রুমে থাকে, গিটার বাজায়, সে তার মতো পড়তেছে, পড়া শেষ করে গিটার বাজাচ্ছে, তো একটু ইন্ট্রোভার্ট সে। সে কখনো কোনো কিছু সে মুখ ফুটে বলে না। হঠাৎ করে সে একদিন আমাকে আমার রাত্রে 3টার সময় রুমে আসলো, ভাইয়া তুমি কি করো? বিকজ আমি রাত্রেবেলা ঘুমাতে পারি না, ডিউ টু অল অফ রিজনস। তো এসে কি করেন, সেইটা উই স্টার্টেড টকিং। সে আমাকে হঠাৎ জিজ্ঞেস করতে করতে সে বললো, ভাই আমার না একটু খারাপ লাগছে রুমে, তাই আসছিলাম। এন্ড তারপরে যখন আমি রুমে যাই একদিন, গিয়ে আমি মনে করলাম যে ওর যেহেতু তার পরের দিনই চিন্তা করলাম যে যেহেতু তার খারাপ লাগছে, যাই একটু দেখি। গিয়ে আমি ওখানে বসে একটা নামাজ পড়লাম, জাস্ট এমনি রাত্রেবেলা 2 রাকাত নামাজ পড়ে আমি ওখানে বসে আছি, এন্ড আই কুড স্মেল আ ভেরি বিউটিফুল স্মেল ইন হিজ রুম। খুবই সুন্দর একটা স্মেল ছিল, অথচ একটা রুমের ভিতরে যেখানে ফুল গাছ নাই বা ফুলের গন্ধ আসারও কথা না, ওরকম একটা স্মেল চলে আসছিল। তো তাবিজ আসলে যেটা বলছিলেন ভাইয়া, যে জিন এসেও দিয়ে যায়, আবার কেউ কিন্তু রেখে যায়, অনেকে রেখেও যেতে পারে, আবার জিন এসেও দিয়ে যেতে পারে এটা। এবং তাবিজটা আসলে মানে অনেক সময় অনেক কাজে বাধা দেয়। হ্যাঁ, আমার কাছেও এই ধরনের একটা ঘটনা আছে। তার আগে বলি যে কতগুলো নাম এসছে, সে নামগুলোর মধ্যে একটা আছে হচ্ছে অসুস্থ ভূত। অসুস্থ ভূত SMS করে আমাদের জানতে চাইছে যে অন এয়ারে ভূতের ঘটনাগুলো, মানে এই সমস্ত ভৌতিক ঘটনা বলতে কেমন লাগে, আপনি এসে দেখতে পারেন, আমাদের সাথে জয়েন করতে পারেন। জটিল ভূত SMS করেছেন আমাদেরকে, আর আমাদেরকে এসে SMS করেছেন ইডিয়ট ভূত, ট্রাফিক ভূত, আর বাস্তবতাবাদী ভূত, মানে বাস্তববাদী ভূত। মানে এই নামগুলো। আর এই যে তাবিজ নিয়ে যে ঘটনা হচ্ছে, এই ঘটনার একটা ঘটনা আমার কাছে পাঠিয়েছেন একজন। তিনি যে হ্যালো, আমি হচ্ছে সামিন, আমি ঢাকার বনশ্রীতে থাকি, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পড়াশোনা করছি। আজ আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করবো। ঘটনাটি আমার দাদা তখন সচিবালয় থাকতো। আব্বু তখন আমার মতো ছিল। আমার দাদার ফ্রেন্ড ছিল যার কোনো বেবি হলে বেশি দিন বাঁচত না। একবার তার বেবি হলো, কিন্তু সেটা হচ্ছে বিড়ালের মতো শব্দ করে কাঁদতো আর কি। এবং এ কারণে দাদার ফ্রেন্ড দাদাকে নিয়ে এক হুজুরের কাছে যায়, এবং হুজুর তাকে 2টা তাবিজ দিল আর বলল যে এই তাবিজের একটা বেবির মাকে পড়াতে হবে আর একটা পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু যখন তিনি আগুনে পুড়াতে গেলেন তখন সেটা আগুনে পুড়ল না। তিনি অনেক চেষ্টা করেও আগুনে পুড়াতে পারলেন না। তখন তিনি আমার দাদার কাছে আসলেন। দাদা এট ফার্স্ট পুড়াতে পারলেন না, তারপর তিনি অনেক চেষ্টার পর সেটা জ্বালিয়ে ফেললেন, এবং তাবিজ পুরানোর পরে বেবিটার কান্না ঠিক হয়ে যায়। কিন্তু ওই দিন রাতে দাদা ঘুমাতে গেলে দাদার মনে হয় যে কেউ তার পায়ের কাছে বসে আছে,
কিন্তু তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। তিনি তখন লাথি মারলেন, কিন্তু কিছুই পায়ে লাগলো না। এরপর হঠাৎ কি যেন তাকে চেপে ধরে। দাদা অনেক কষ্ট করে নিজেকে মুক্ত করলেন, বাট আবার এটা দাদাকে চেপে ধরে। বাট এবার দাদা তার ডান হাতে ব্যথা পান। দাদা তখন সেন্সলেস হয়ে যান এবং পরদিন ঘুম ভাঙে। বাট তার হাত, মানে সেদিনের পর থেকে যেটা হয়েছিল সেটা প্যারালাইজড হয়ে গেছিল ওই হাতটা, এবং তাকে অনেক হুজুর দেখানো হয়, বাট কোনো লাভ হয়নি। দেন আমার আব্বু আর তার চাচা ওঝার কাছে নিয়ে যেতে চান তাকে, কিন্তু যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে এক জিন তার আমার আব্বুকে তার চাচা সেজে ধোঁকা দেয় এবং তাদের কাছে তারা শেষ পর্যন্ত ওঝার কাছে যেতে পারেনি, এবং সবাইকে অবাক করে দিয়ে তার কিছুদিনের মধ্যেই তার দাদা মারা যান, মানে একদম মারাই যান। এটা তিনি বলেছেন যে তার কাছে এই ধরনের ঘটনার কোনো এক্সপ্লেনেশন তার কাছে নাই। তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, এটাও তাবিজ নিয়ে একটা ঘটনা আর কি। সেটাই আমি হঠাৎ করে ফেসবুকের মধ্যে ওয়ালে অলরেডি লিস্ট অফ রিপোর্টেডলি হন্টেড লোকেশনস ইন দ্য ওয়ার্ল্ড, অস্ট্রেলিয়ার ইউনাইটেড স্টেটসের দুটা লিঙ্ক দিয়েছে, রুবাইয়াত হাবিব, অনিন, থ্যাংকস আ লট ফর দ্যাট। এনিওয়েজ, আর অনেকেই গেট ওয়েল সুন বলছে। আমি অ্যাকচুয়ালি ঠিকই আছি, যদি একটু জ্বর আসছে। হ্যাঁ, আমার সামনে অনেক SMS আসছে এবং সেই SMS এর মধ্যে অনেকেই বলছেন যে এখনো দেখতে পাচ্ছি যে এই মাত্র একটা SMS এসছে জাস্ট 2 মিনিট আগে, সুমন ভাই গেট ওয়েল সুন, এবং আমাদেরকে অনেকেই বলছেন এটা SMS-টা পাচ্ছি। তো আমরা সেটা মানে কথা বলতে মানা করেছে, নাহলে জ্বর বেশি বেড়ে যাবে। আমরা এই রেমেডিটা জানতাম না। Thank you. No, thanks a lot for being so kind and whatnot. Thanks a lot. আমরা যোগ করি দেখে মাইন্ড করে কিছু নেই। সবকিছু নিয়ে যোগ। I'm the meanest nice guy you ever known. Anyways, আমাদের টাইম মোটামুটি শেষ হয়ে গেছে এবং আমরা আপাতত শেষ করে ফেলতে পারি আগামী সপ্তাহের মতো আর কি। তো শেষ করে ফেলি। তার আগে কিছু আজকে কি আর ইন্টারেস্টিং নামটা আসেনি? হ্যাঁ, ইন্টারেস্টিং নাম আসছে বেশ কিছু। তাবিজ ভূত আসছে, তাবিজ পড়া ভূত এসছে, তারপরে তাবিজ ভূত এসছে, এছাড়াও দেশি ভূত এসছে। তাবিজ ভূত অনেকে লিখছেন, মানে সেই ভূত তো শুনে মনে হচ্ছে যে দেশালের কাপড় পরে আর্ট কলেজে গিয়ে আটলামি করছে। শেয়ার বাজার ভূত, এটা ভালো। শেয়ার বাজার ভূত কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। শেক্সপিয়ারের ভূত। আচ্ছা, জিনে জিব্রান, বাহ দারুণ, এটা খুবই ভালো এসছে। হ্যাঁ, জিনে জিব্রান। তারপর এলিভেটর ভূত, সেটাই। এছাড়াও আরো এসছে বেশ কিছু নাম দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন। আচ্ছা, ওসামা ভূত আছেন, এছাড়াও আমাদের আছেন হচ্ছে বেকুব ভূত, ডিজিটাল ভূত সহ আরো অনেকে, বাবা ভূত আছেন। তো অনেকগুলোই, আমার কাছে মনে হচ্ছে যে আরো নাম আসবে একটার পর একটা। তো এর মাঝখানে কি আর কোনো ঘটনা শুনছি আমরা নাকি আজকে শেষ করে? আজকে একটু শেষ করে দিই। আজকে শেষ করে দেই তাহলে। তো শুনুন, ফাইনালি আমরাও বলতে চাই যে এই যে তাবিজ ভূত আবার বলেছেন গেট ওয়েল সুন। তো বাংলিশ ভূত আছে এর মধ্যে, সবাই তো সারাক্ষণ নর্থ সাউথ আইবিতে থাকে না? হ্যাঁ, একদম বাংলিশ ভূত। তো আমাদেরকে ভৌতিক টিভিটা সাথে দেখতে হবে। এবং আমার একটা নাম এই মাত্র পছন্দ হলো যে মানজামারা ভূত। এটা ভালো, দিয়ে তো মানজামারা ভূত। প্রাইসটা দিয়ে তো। হ্যালো ড্যাডি। তোর বাপ না তো, তুই ওর আব্বাকে। আঙ্কেল আঙ্কেল, আই হোপ আপনার ছেলেকে অথবা মেয়ে অনেকে ছিল, ইউর প্রাউড অফ ইউর চাইল্ড। রাইট। এছাড়াও অনেক ব্র্যান্ডের নাম সহ ভূতের নাম আসছে, সেগুলো আমরা পড়ছি না। ব্র্যান্ডের নাম মানে একটা বলো না, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের নাম, লাইক মানে সেটা হচ্ছে মোবাইল ফোনের হতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের নাম নিয়ে আছে। ভিখারি ভূত, আবার এরকম মানে কি বলবো ফ্রাস্ট্রেটেড ভূতও আছে। তাছাড়াও আরো আছে ডিস্কো ভূত আছে, পাপি ভূত আছে, হাবাগোবা ভূত আছে, তারপরে হচ্ছে জিঙ্গালালা ভূত আছে, এদিকে আদিত্য নাকি, তারপরে হচ্ছে শিলা ভূত আছে, শোভা, IPL ভূত, তারপরে ভুতুরে ভূত আছে, অতৃপ্ত আত্মা আছে, ভূতের ভূত আছে,
হ্যাঁ, তারপরে হচ্ছে মানে অনেক উড়ি বাবা ভূত, উড়ি বাবা ভূত, গিটার ভূত আছে, তেঁতুল ভূত আছে। তো আমার মনে হয় যে আরো এরকম নাম আসতে থাকবে। মোটামুটি যে কোনো কিছুর সাথে ভূত লাগালেই অ্যাভাটার ভূত আছে। হ্যাঁ, তো ইন্টারেস্টিং ওরকম একটা নাম যেটা আমরা প্রথমবার পেয়েছিলাম বলার সাথে সাথে। আজকে বাদ দিই, ওকে, তাহলে আমরা শেষ করি। আমরা কথা বলবো আবারও আপনাদের সাথে, আর নতুন ঘটনা নিয়ে আসবো। এবং যারা আমাদেরকে ইমেল করতে চান, ইমেল অ্যাড্রেসটি আরো একবার বলে দিচ্ছি, bhootfm@radiofurti.fm। এখানে আপনারা ইচ্ছা করলে ইমেল পাঠাতে পারেন, এবং ইমেলে আপনারা অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে আপনাদের কাছে আরো নতুন নতুন সব ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন।